তো আজকে হচ্ছে 3 এপ্রিল 2025, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 36তম ক্লাস এবং দণ্ডবিধির 12তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 378 ধারা থেকে। তো সবাই 378 ধারা থেকে বের করেন, এবং 378 ধারা থেকে আপনার আলোচনা করা হয়েছে অফেন্সেস রিলেটিং টু প্রপার্টি। অফেন্সেস রিলেটিং টু প্রপার্টি, একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন এর আগে পড়ছিলাম, তো তখন ওখানে মানব জীবন সম্পর্কিত অপরাধ এটা ছিল 299 থেকে 318। মানব দেহ সম্পর্কিত অপরাধ 319 থেকে এই যে 377। আর এখন যে অপরাধগুলো আমরা পড়বো এটা হলো সম্পত্তি সম্পর্কিত অপরাধ। সম্পত্তি সম্পর্কিত অপরাধ মানে হলো আপনার ওই চুরি করে সম্পত্তি নিয়ে গেছে, দস্যুতা করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, ভুলভাল বোঝাইয়া প্রতারণা করে নিয়ে গেছে, আপনার সম্পত্তির ক্ষতি করছে। এই কারণে এগুলো হলো কি অপরাধ? সম্পত্তি সম্পর্কিত অপরাধ। আর এর আগের গুলা ছিল ওই যে হত্যা করছে, হত্যা করার সময়কে কিছু নিয়ে যাওয়ার কথা বলছে, বলে নাই, হাত ভেঙে দিছে। তো তার ভিতরে ওই যে একটা ছিল যে সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য আঘাত বা গুরুতর আঘাত, কিন্তু সম্পত্তি যে নিচে তা না, বাধ্য করার জন্য ছিল ক্রিমিনাল ফোর্স, ছিল অ্যাসল্ট। এগুলাতে সবগুলো হলো মানব জীবন আর মানব দেহ সম্পর্কিত। আর আজকে থেকে যেটা পড়বো এটা হচ্ছে আপনার সম্পত্তি সম্পর্কিত। প্রথমে আমরা চলে আসি চুরি। চুরি বা ইংরেজিতে বলে থেফট। পাইছেন? নির্মল দেখেন, বই বের করেন। চুরি বা ইংলিশে কি বলে? থেফট। সম্পর্কে আলোচনা করছে 378 থেকে 382 দ্বারা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চুরি সম্পর্কে আলোচনা করেছে কত ধারা থেকে কত ধারা, 378 থেকে কত, 382। তো এখন 378 থেকে 382 চুরিতে আলোচনা করলেও প্রথমে আমরা আসি চুরির সংজ্ঞা। ধারা 378। সংজ্ঞা পড়ার আগে আমি একটু আপনাদের বলে দিই, চুরি করা যায় সবসময় অস্থাবর সম্পত্তি। কি সম্পত্তি? অস্থাবর। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চুরির বিষয়বস্তু কি, উত্তর হবে অস্থাবর সম্পত্তি। এখন এই অস্থাবর সম্পত্তি বলতে বোঝায় টাকা পয়সা যেগুলো এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায়, সেগুলোই হচ্ছে অস্থাবর সম্পত্তি। তো চুরির যে ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার ভিতরে বলা আছে যে একটা গাছ বা অন্য যে কোনো কিছু যতক্ষণ পর্যন্ত মাটির সাথে লেগে আছে ততক্ষণ পর্যন্ত সেটা স্থাবর। যখনই সেটাকে আলাদা করা হবে, তখন একটা গাছকে যদি কেটে ফেলা হয় তখন সেটা কি হয়ে যাবে? অস্থাবর সম্পত্তি। তো এখন চুরির সংজ্ঞা পড়ার আগে আমি একটু মুখে মুখে বলি যে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির কোনো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে, অসাধুভাবে মানে কি, মানে তার মনে দুষ্ট বুদ্ধি ছিল, অসাধুভাবে এক স্থান থেকে অন্য স্থানে ওই ব্যক্তির সম্মতি ছাড়া একটু হলেও স্থানান্তর করে, একটু হলেও স্থানান্তর করে, তবে সেটাকে বলে হচ্ছে আপনার চুরি। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, চুরির ক্ষেত্রে আপনার যে মামলাটা করবে তাকে শুধু দখল প্রমাণ করলেই হবে। এই জায়গায় তার মালিকানা প্রমাণের প্রয়োজনীয়তা নাই। মালিকানা হচ্ছে আপনার জন্য নফল ইবাদতের মতো, যে আপনি করলে ভালো, না করলে সমস্যা নাই, কিন্তু আমার মামলার ক্ষেত্রে দেখাইতে হবে যে আমার দখলে মোবাইলটা ছিল, মোবাইলটা নিয়ে গেছে আমার সম্মতি ছাড়া, আমি কোন সময় নিচে আমি টেরও পাই নাই। এবং আদালত যদি বলে মোবাইলটার মালিক কি আপনি, এটা অপ্রাসঙ্গিক। এই জায়গায় আমার মোবাইলের মালিক হওয়ার দরকার তাই, আমি মালিক হতেও পারি, নাও হতে পারি, কিন্তু এই মোবাইলটা আমার দখলে। তবে মোবাইলটার মালিক আমি হই বা না হয়, আমি ওই মোবাইলটা আইনগত ভাবেই দখলে রেখেছিলাম। আইনগত ভাবে মানে আমি আবার কারো কাছ থেকে চুরি করে আনি নাই। এটা হয় আমার বন্ধুর মোবাইল, বাবার মোবাইল, ভাইয়ের মোবাইল, বা আমার নিজের মোবাইল, যাই হোক না কেন, ওই মোবাইলটার দখলে যে আমি রেখেছিলাম, এটা কিভাবে রেখেছিলাম? আইনগত পন্থায়। তো একটু পড়ি দেখেন। দণ্ডবিধির 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির অপরাধ গোল দেবেন অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তিটা গোল দেন যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত। অর্থাৎ স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত নয়। জমি কখনো চুরি করা যাবে না। যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির, এই যে গোল দখলে থাকা শব্দটা গোল দখলে থাকা, পাইছেন? দখলে থাকা কোনো অস্থাবর সম্পত্তি গোল
অস্থাবর সম্পত্তি, উক্ত ব্যক্তির গোল দিবেন সম্মতি ছাড়া, গোল দিবেন অসাধু উপায় গ্রহণ করার অভিপ্রায় বা অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে, গোল দিবেন স্থানান্তর করে, সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। তো এই যে যতগুলো আমি গোল দেওয়াইলাম, এই গোল গুলা হচ্ছে আমার চুরির উপাদান। তাহলে চুরির উপাদান কি? অস্থাবর সম্পত্তি। চুরির ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে? দখল। চুরির ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে? কাজটা করছে অসাধু ভাবে। চুরির ক্ষেত্রে কি সম্পত্তি নিছে? অসাধু উপায়ে। চুরির ক্ষেত্রে সম্পত্তিটা নিছে সম্মতি ছাড়া, আর একটু হলেও কি করছে? স্থানান্তর করছে। আমরা যখন পরীক্ষার লিখিত পরীক্ষার সময় সংজ্ঞাটা আমার মুখস্থ করার দরকার নাই, আপনি নিজের মতো করেই বুঝলে লিখতে পারবেন যে দণ্ডবিধি 378 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে, যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া অসাধুভাবে তার দখল থেকে একটু হলেও স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি কি করেছে বলে গণ্য হবে? চুরি করেছে বলে গণ্য হবে। তারপরে আমি একটা উদাহরণ দিয়ে দিলাম নিজের মতো করে যে এই অমুক অমুকের এই এই জিনিস নিচ্ছে, এবং সবশেষে আমি দিলাম উপাদান বা শর্ত। তো উপাদান বা শর্ত এটা লিখিত পরীক্ষায় লেখা সবচেয়ে সোজা। মানে উপাদান বা শর্ত হলো কি, যে ধরেন আপনি একটা কেক খাইছেন, তো প্রথমে আপনি কেকের সংজ্ঞা দিলেন যে কেকটা দেখতে এরকম চতুর্ভুজ আকৃতি ছিল, সাথে এরকম ছিল, এই আটার তৈরি, মনে হয় ডিমের ফ্লেভারও আছে। তাহলে এই যে হলো কিশমিশ আছে বা কাজু বাদাম আছে, এগুলা বললেন, এগুলো সংজ্ঞা হয়ে গেল। তাহলে উপাদান কি? উপাদান মানে কেকটা যা যা দিয়ে বানাইছে তাই ওইগুলা কি উপাদান। তাহলে আমাদের যত প্রকার সংজ্ঞা আছে, সংজ্ঞা থেকে উপাদান লেখা সংজ্ঞারে যদি আমি ব্যবচ্ছেদ করি, তাহলে পাওয়া যাবে কি? উপাদান। উপাদান বা শর্ত দেখেন, তাহলে এখানে আমার সময় কম, যে প্রশ্ন পরীক্ষা আসতে পারে অনেকগুলো আসতে পারে, যে চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি, চুরির ক্ষেত্রে কি মালিকানা প্রমাণ করতে হবে নাকি দখল? দখল। চুরির ক্ষেত্রে কি সম্মতি নিয়ে নিবে? না, সম্মতি ছাড়া। চুরির ক্ষেত্রে কি মানে ওই জিনিসটা স্থানান্তর একটু হলেও কি করতে হবে? জি। অন্য কোনো ব্যক্তির দখলতে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে থাকে, টেকিং ডিসঅনেস্টলি, অবশ্যই সেখানে ডিসঅনেস্টলি হতে হবে, সরল বিশ্বাসে হলে হবে না। সম্পত্তিটা অবশ্যই অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি, টাকা স্বর্ণালংকার হতে হবে। আন্ডারলাইন করবেন, অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে। সম্পত্তিটি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া উইদাউট কনসেন্ট নিতে হবে। চুরি সম্পন্ন হবে যদি সামান্য হলেও প্রকৃতপক্ষে স্থানান্তর করা হয়। আচ্ছা, এখন আশাকারী উপাদানগুলো বুঝতে পারছেন? আন্ডারলাইন করেন, নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা। নিজের সম্পত্তিও চুরি করা যায়। নিজের সম্পত্তি চুরি করা যায় কিভাবে? যদি আমি এইভাবে বলি যে ধরেন আপনি একটা মোবাইল সার্ভিসিং এর জন্য আমাদের গোপালগঞ্জের যে কেরামত প্লাজা আছে একজনের দোকানে দিয়েছেন। সে বলল যে ভাই আপনি আসরের নামাজের সময় এসে নিয়ে যান, মোবাইল সারা হয়ে যাবে। এবং আপনি আসরের নামাজের সময় ওখানে গেলেন, দেখলেন যে তার ডেস্কে আপনার মোবাইলটা আছে কিন্তু উনি নামাজে গেছে। এই ফাঁকে টাকা পয়সা না দিয়ে আপনার মোবাইল আপনি নিজের মতো করে নিয়ে আসছেন। তো মোবাইলটার মালিক যদিও আপনি, তথাপি যার দখলে ছিল তার কাছ থেকে কি আইনসম্মত ভাবে এনেছেন? তার কাছ থেকে তো অসাধু ভাবে তার সম্মতি ছাড়াই আনছেন, যে আমার আর ওরে টাকা পয়সা দেওয়া লাগবে না। তাইলে এটা কি হবে? চুরি। তার মানে কি কি বোঝা যায়? নিজের সম্পত্তিও চুরি করা যায়। তো এই জিনিস আর পড়লাম না, এমনি আপনারা আন্ডারলাইন করে পড়ে নিয়েন। লিখিত পরীক্ষার সময় প্রশ্ন আসে যে নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা। অবশ্যই নিজের সম্পত্তি চুরি করা যায়। তারপরে দেখেন দখলতে গ্রহণ। চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিটির আন্ডারলাইন করবেন, মালিকানাটি গুরুত্বপূর্ণ না, বরং দখল বা পজেশন গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? দখল। কারণ যে কোনো ব্যক্তির দখল থেকে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ এবং স্থানান্তর চুরি বলে গণ্য হবে। দখল থেকে অস্থাবর সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। মালিক থেকে নিচে মালিকানা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় না। মালিকানা আপনি প্রমাণ করতেও পারেন, নাও পারেন, বাট প্রমাণ করতে হবে কোনটা? অবশ্যই দখল। উদাহরণ দেখি, দেখেন উদাহরণ। করিম 10,000 টাকা কবিরের নিকট প্রদান করে ব্যাংকে জমা দেওয়ার জন্য। গণেশ উক্ত টাকা কবিরের সম্মতি ছাড়া অসাধুভাবে গ্রহণ করে। এই ক্ষেত্রে গণেশ চুরি করেছে, যদিও গণেশ উক্ত টাকা মালিক করিমের নিকট হতে গ্রহণ করেনি। গণেশ কি মালিকের কাছ থেকে নিছে? কার কাছ থেকে নিছে? যারে টাকা বাহকের কাছ থেকে
নিছে, তাহলে বাহক কি ওই টাকার মালিক ছিল? না, কিন্তু দখলদার ছিল। তাহলে দখল থেকে নিলেও কি হবে? চুরি হবে। পরীক্ষা যদি আসে যে চুরির ক্ষেত্রে অবশ্যই কি প্রমাণ করতে হবে? ও আচ্ছা, মানে আপনার সাথে এমনি ঘুরতে আসছে? আচ্ছা বসেন, কথা বলবো পরে ইনশাল্লাহ। দেখেন, আজকের অত্যাচারে ভালো যদি লাগে তারপরে জেনে রাখা, জেনে রাখা ভালো। আচ্ছা, চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে তার উক্ত সম্পত্তিতে প্রকৃত দখল ছিল। মালিকানা প্রমাণ না করলেও চলবে, মানে মালিকানা প্রমাণ করা আপনার জন্য অপশনাল। আপনি প্রমাণ করতেও পারেন, নাও পারেন, কিন্তু যেটা প্রমাণ করতে হবে সেটা কি? দখল। যে ক্ষেত্রে কোনো অস্থাবর সম্পত্তি কোনো মৃত ব্যক্তি, এটা আন্ডারলাইন করেন, মৃত ব্যক্তির দখল থেকে অসাধুভাবে গ্রহণ করা হয় বা যে সম্পত্তি কারোর দখলে নেই, সে আন্ডারলাইন করেন, যে ক্ষেত্রে কোনো হারিয়ে যাওয়া সম্পত্তির কোনো দখলদার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করা চুরি হবে না, বরং সেটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। তিনটা স্টার দেন। এই কথাটা গুরুত্বপূর্ণ, শুনেন। মৃত ব্যক্তি যে মারা গেছে তার কাছ থেকে যদি কিছু নেন সেটা চুরি হবে না। ধরেন আমাদের যখন ঈদ আসে তখন একটা জিনিস খুব পরিমাণে বেড়ে যায়, সেটা হলো সড়ক দুর্ঘটনা। ওই যে এক পরিবারের তিনজন, তিন ছেলে একসাথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তো যদি এরকম হয় যে সড়ক দুর্ঘটনায় পড়ে আছে আর আশেপাশের লোকজন তো অসাধু, সবাই তো ভালো না, এসে দেখা গেলো গলায় স্বর্ণের চেন ছিল, পকেটে মোবাইল ছিল, মানি ব্যাগ ছিল, এগুলা সে নিয়ে চলে গেছে, তাহলে এটা চুরি হয় নাই। বুঝছেন? মৃত ব্যক্তির কাছ থেকে কিছু নিলে কি হয় না? চুরি হয় না। আপাতত এটা মনে রাখেন। আবার যে জিনিস আপনি কুড়িয়ে পাইছেন রাস্তায় বা যে কোনো জায়গায়, কারো দখলে ছিল না, ধরেন আপনি রাস্তায় একটা মোবাইল পাইছেন, রাস্তায় একটা স্বর্ণের চেন পাইছেন, রাস্তায় একটা বই পাইছেন, আপনি নিজের মতো করে নিয়ে নিছেন, এটা নেওয়া নেওয়া পর্যন্ত আপনার কোনো অপরাধ হয় নাই। কিন্তু আপনি ওই সম্পত্তিটার মালিককে তারে একবারও প্রয়োজন মনে করেন নাই খুঁজে বের করার, বা থানায় যেও জমা দেন নাই। যে সম্পত্তি আপনি হারানো পেয়েছেন সেটাও চুরি না, আবার মৃত ব্যক্তির থেকে নিছেন সেটাও কি চুরি না। বুঝেন কিনা? তো এখন আপনি আবার যে সম্পত্তি পরিত্যক্ত আছে বা যে সম্পত্তির দখলে কেউই নাই সেইগুলাও যদি আপনি নিয়ে নেন, চুরি না। এখন আপনি যদি বলেন যে স্যার এগুলা তাহলে কি, এগুলা আমরা একটু পরেই পড়বো। এগুলা হলো ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অসাধুভাবে সম্পত্তি তছরূপ। আপাতত মনে রাখেন যে মৃত ব্যক্তির কাছ থেকে নিলে চুরি না, তারপরে পাবলিক প্লেসে বা যে যে সম্পত্তি কারো দখলে নাই এরকম কোনো কিছু যদি আপনি আপনি পান সেটাও কি চুরি না। ক্লিয়ার? আচ্ছা, চুরির ক্ষেত্রে বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ অপরিহার্য না, বরং অসাধুভাবে সম্পত্তি গ্রহণ অপরিহার্য উপাদান। 378 ধারায় ব্যাখ্যা আছে 5টা, বলতেন। ব্যাখ্যা আছে কয়টা? 5টা। এই 5টা আমার পড়ার প্রয়োজন নাই, 5টার ব্যাখ্যা ট্যাখ্যা যা আছে অলরেডি বলে দিছি। তো যার দরকার আছে নতুন বইতে ব্যাখ্যা হয়তো বা আছে, পড়ে নিয়েন। আর আমাদের ন্যূনতম পাশের জন্য ব্যাখ্যার বিস্তারিত পড়ার দরকার নাই। আপাতত হচ্ছে আমাদের মানে অল্প সময়ে পাশ করা দরকার। দেখেন, আর ব্যাখ্যা ট্যাখ্যা আগে পড়াইছি, আপনাদের লিখেও দিছি হয়তো বা ব্যাখ্যা ছোট ছোট করে লিখে দিছি নাকি বিথিকা? আচ্ছা, না দেখলে সমস্যা নাই। দেখেন, আমরা বিগত বছরের প্রশ্ন করি, চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? জমি, দণ্ডায়মান গাছ, দালান, কি বলেন? স্বর্ণালঙ্কার। কারণ স্বর্ণালঙ্কার কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়? নগদ টাকা, জমি, অলংকার, আসবাবপত্র। কোনটা? জমি। কারণ জমি একটা কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। জেড এর সম্মতি ছাড়া তার দখলেতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে আরিফ একটি গাছ কাটে। কি কাটে? গাছ কাটে। গাছটা আরিফ সাহেব যদি না কাটতো তাহলে এটা চুরির বিষয়বস্তু হতো না, কিন্তু ওই যে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাছ কাটিয়ে রাখছে, তো আরিফ এ জায়গা কি সংগঠন করে? চুরি। এখন অনেকে ব্যাখ্যা দিবেন যে স্যার এটা চুরির চেষ্টা হবে না,
না, চুরির চেষ্টা হবে না, এই জায়গায় চুরি হবে, কারণ চুরির চেষ্টা নামে আমাদের দণ্ডবিধিতে আলাদা কোনো মানে ধারা নাই। আচ্ছা, তারপরটা দেখেন 4 নম্বর প্রশ্ন, যে নিম্নের কোন কার্যটি চুরি হিসেবে গণ্য হবে না। দেখেন আমি খ, গ, ঘ আগে পড়ি। অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা, টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া, চুরি হবে। অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া, চুরি হবে। চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া। বলেন তো এই আংটিটা কি কারো দখলে ছিল? কারো দখলে ছিল না, সো এটা কি হবে না? চুরি হবে না। চুরি হইতে হলে অবশ্যই সম্পত্তিটা কার কাছে থাকতে হবে? অন্তত পক্ষে কারো দখলে থাকতে হবে। বুঝছেন? এখন আমরা চুরির শাস্তিতে চলে এসেছি, কিছু বলবেন? আমি যে কারো দখলের নেই নেই, হ্যাঁ, ঠিক আছে, আমি ওকে দিয়ে দেওয়ার পরে যে অবশ্যই আসতেছি, আমার কাছে আলামী নিয়ে গেছে, ওটা কিন্তু আলামী ছিল। আচ্ছা, সব কথা বলে লাভ নাই, এগুলা বলবানি সামনে, থামেন। দেখেন আপনার মনে যে কি মজা, আপনি 5-6 দিন পড়তে আসেন নাই, তাই নিয়ে আপনার কোনো অনুশোচনা বোধ নাই, আপনি এখনো ফুরফুরে মেজাজে আছেন। দেখেন, আচ্ছা, আমরা 379 ধারা চলে আসি, চুরির শাস্তি। যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। চুরির সংজ্ঞা দিছে কততে? 378। চুরির, শুধু চুরির শাস্তি কত? 379। দেখেন যে কোনো বর্ণনার কত? 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। এটা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ, জামিন অযোগ্য। আমাদের যে কোনো ফৌজদারি মামলার ক্ষেত্রে চুরির ধারাটা ঢুকাই দেওয়া হয়। এটা হচ্ছে আপনার অলংকার স্বরূপ। অলংকার মানে কিছু কিছু জিনিস আছেন আপনার কাজে লাগে না, কিন্তু তারপরেও আমরা করি স্টাইলের জন্য। তো চুরির ধারা ঢুকাই দেওয়া হয়, একটা অজামিনযোগ্য ধারা ওর ভিতরে থাকে, যে অমুক আমার জিনিস চুরি করছে। তো যাই হোক, 380 ধারা দেখেন, বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি। আপনি যদি চুরিটা করেন কারো ঘরের মধ্যে, কোনো তাঁবুতে, কোনো জাহাজে, মানে আপনি ওই যে জায়গা সম্পত্তি রাখে বা যে জায়গা বসবাস করে এইসব জায়গার যে কোনো এক জায়গায় ঢুকে চুরি করছেন, তাহলে দণ্ডিত হবে কত ধারায়? 380 ধারায়। সাজার পরিমাণ বেশি, দেখেন যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে চুরির যে 379 এবং 80-র মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? 379 হলো বাসগৃহ ছাড়া অন্যান্য জায়গায় চুরি। ধরেন রাস্তায় বাসের ভিতর থেকে পকেট মারছে, বা রাস্তায় ছিল পকেট মারছে, এইগুলা যদি আপনি মামলা করবেন কত ধারায়? 379। আর বসত বাড়ি, তাঁবু, জাহাজ এর ভিতরে যদি হয় তাহলে মামলা করবেন কত ধারায়? 380। এখন আপনি বলতে পারেন যে স্যার, ঘরের ভিতরে চুরি করতে 379 ধারায় মামলা করা যাবে না? অবশ্যই যাবে। আপনি যদি চান যে তার কম সাজা হোক, তাহলে তো মামলা অবশ্যই করা যাবে, কিন্তু আপনার মামলা করার সুযোগ ছিল কত ধারায়? 380 ধারায়। বেশি থাকলে কম করা যায়, কিন্তু কম থাকলে বেশি করা যায় না। আচ্ছা, আমরা 381 ধারাটা দেখি। মালিকের দখলের সম্পত্তি, বল দিবেন চাকর বা ক্লার্ক কর্তৃক চুরি। মালিকের দখলের সম্পত্তি চাকর বা ক্লার্ক কর্তৃক চুরি। যে কোনো বর্ণনার কারাবাস 7 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। আমরা এই দণ্ডবিধিতে সামনে আরো পাবো কিছু কিছু জিনিস সাধারণ ব্যক্তি করলে সাজা কম, কিন্তু ওই ব্যক্তিটা যদি ওই সম্পত্তির মালিকের কর্মচারী হয় তাহলে তার সাজা বেশি। ধরেন ওই ছাগল চড়াচ্ছিল মাঠে, এখন যে রাখাল ছাগল চড়াচ্ছে, পাশে দেখা গেল আর একটা লোক ওই ছাগলটা নিয়ে গেছে মাঠ থেকে, ছাগল চুরি করছে, তাহলে তার বিরুদ্ধে আসবে মামলা 379-তে। কিন্তু রাখাল নিজে যদি চুরি করে, নিজে নিজে ছড়াই ফেলছে, তাহলে এটা কত? 381। এখন কিছু কিছু না, বিশ্বাসের সম্পর্কে আবার অন্য কথা, মানে যেহেতু ওইভাবে বলতে পারেন যে চাকরি, যেহেতু সে একটা চাকরি করে, তার স্বয়ং মনিবের জিনিসপত্র নিছে, তাহলে সেই ক্ষেত্রে সাজার পরিমাণ বেশি।
আমাদের দণ্ডবিধির কিছু জিনিস মনে রাখবেন। উত্তেজনা ছাড়া করলে সাজা বেশি, উত্তেজনা নিয়ে করলে সাজা কম। আবার যে অপরাধটা আপনি সরকারি কর্মকর্তার সাথে করতেছেন ওদের সাজা বেশি, ওদের সাজা বেশি। বুঝতে পারছেন? আর যে অপরাধটা স্বয়ং চাকর বা কর্মচারী করতেছে এটার সাজাও আবার কি বেশি। তাহলে আমি যেটা করলাম সেটা হলো 379, শুধু চুরির সাজা কত? 3 বছর। 380 বাসগৃহে চুরি, তাঁবুতে জাহাজে চুরি, 7 বছর। 381 মিলি রহমান, স্ক্রিনে দেখায়েন না। 381 চাকর কর্তৃক বা ক্লার্ক কর্তৃক চুরি, 381-তে কত? 7 বছর এবং অর্থদণ্ড। জি। 382-টা 3টা স্টার দেন, গুরুত্বপূর্ণ। চুরি করার উদ্দেশ্যে আন্ডারলাইন বল দিয়ে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো কি কি? আঘাত দান বা কি আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি। মৃত্যু কি ঘটাই নাই, চুরি করতে যে মৃত্যু ঘটাই নাই, চুরি করতে যে আঘাত দেয় নাই, চুরি করতে যে আটক করে নাই, বাট এমন ভাবে আমি চুরি করতে গেছি যে আমি ওখানে প্রস্তুতি নিয়ে গেছি যে যদি আমি ধরা পড়ি তাইলে মৃত্যু ঘটাবো। আমার কোমরে ধরেন পিস্তল আছে। আঘাত দান, ছুরি নিয়ে গেছি, আঘাত দানের উদ্দেশ্যে গেছি বা যে কোনো আটক নেওয়ার প্রস্তুতি নেওয়ার পর গেছি যে যদি আহ ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওদেরকে বাইন দে, দড়ি দিয়ে বাইন দে, চুরি করে নির্বিলি চলে আসবো। তো বিষয়টা হচ্ছে যে আপনি চুরি করতে গিয়ে যদি এই 3টা জিনিসের প্রস্তুতি নেওয়ার পর চুরি করেন তাহলে সাজা হবে কততে? 382। কিন্তু আপনি যদি চুরি করতে গিয়ে কাউরে আঘাত করেন, আঘাত করে ফেলছেন, চুরি করতে গিয়ে মৃত্যু ঘটাই ফেলছেন, চুরি করতে গিয়ে আপনি ওই আটকিয়ে ফেলেছেন, তখন কিন্তু ওই জিনিসটা চুরি থাকে না, তখন ওটা কখনো দস্যুতা বা কখনো ডাকাতি, এটা পরের বিষয়। বাট আমি 382 ধারার যে বিষয়টা সেটা হলো মৃত্যু ঘটানো, আঘাত প্রদান এবং আটকানোর প্রস্তুতি নিয়ে আপনি চুরিটা করেছেন। এই ক্ষেত্রে সাজা বেশি দেখেন, বলতেন সশ্রম কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে আমাদের এই 382 ধারায় আহ না, 380 জামিনযোগ্য না, 379 যদি জামিন অযোগ্য হয়, 80 আর জামিনযোগ্য কিভাবে থাকে? দেখেন সশ্রম কারাবাস, যা কত? 10 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। একজন প্রশ্ন করছে স্যার 380 কি জামিনযোগ্য? না, 380 জামিনযোগ্য না। 79 যদি জামিন অযোগ্য হয় তাহলে 80 সাজা তো আরো বেশি। আচ্ছা, তাহলে আমাদের যে জিনিসগুলা মনে রাখতে হবে, আসেন একে একে একটু মনে রাখি। চুরির সংখ্যা 378, চুরির শাস্তি 379, 3 বছর। চুরি ঘরে তাঁবুতে চুরি করলে 380, 7 বছর এবং অর্থদণ্ড। চাকর চুরি করলে 381, 7 বছর এবং অর্থদণ্ড। মৃত্যু, আঘাত বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পরে চুরি, 10 বছর সশ্রম এবং অর্থদণ্ড। বুঝছেন? আমরা বিগত বছরের একটা প্রশ্ন এখানে আছে, দেখেন যে বসত ঘরে চুরি অপরাধের সর্বোচ্চ সাজা কি? এখানে আমাদের আইন পাঠের ব্যাখ্যা উনি বলছে প্রশ্ন ভুল, মানে ব্যাখ্যায় উনি সর্বোচ্চ সাজা, প্রশ্ন ভুল বলছেই নাকি? এখানে উত্তর হচ্ছে বসত ঘরে চুরির নরমালি আমরা সাজা জানি কত? 7 বছর পর্যন্ত, নাকি? তা এখন বলছে যে সর্বোচ্চ সাজা। সর্বোচ্চ বলতে বিচারক ওই ধারায় কি সাজা দিতে পারে বলে? 7 বছর সশ্রম। 7 বছর, তাহলে উত্তর হবে 7 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। গ অথবা ঘ না, উত্তর কি? ঘ। ঘই সঠিক। ক্লিয়ার? হ্যাঁ, সশ্রমটা বড়, জি। দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? এখানে একটা জিনিস দেখেন, আমরা যদি দোকান যদি ঘরের কথা ধরি তাহলে হওয়ার কথা ছিল কত? 7 বছর। কিন্তু এই জায়গা দেখেন অপশনে কোন জায়গা
7 বছর, নাই 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর। তাহলে এই জায়গায় আমার উত্তর হবে কত? 3 বছর, কারণ এই জায়গায় আপনার বুঝাচ্ছে কত ধারা? 379 ধারা। এবং উচ্চ আদালতের নজিরে আছে যে দোকান থেকে যদি কোনো কিছু চুরি করা হয় তা সেটা 379 হিসেবে গণ্য হতে পারে। অত জটিল ব্যাখ্যায় আমাদের যাওয়ার দরকার নাই, আপাতত এই জায়গায় 7 যেহেতু নাই, তাহলে বোঝানো হয়েছে কোনটা? 3 বছর। দেখেন 3 নাম্বার, দেখেন আমাদের সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার, দণ্ডবিধি 378 ধারায় কয়টি ব্যাখ্যা আছে? 5টি ব্যাখ্যা আছে। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেব বলেন। হ্যালো, হাবিব সাহেব বলেন। হ্যাঁ স্যার। স্যার 2 নম্বর প্রশ্ন মাত্র যেটা আলোচনা করলেন, দোকান থেকে ঘড়ি চুরি সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? হুম, হ্যাঁ বলেন। অপশন হিসেবে গ কে চুজ করলেন। এক্ষেত্রে 5 বছর হইতে পারে না স্যার, যেহেতু এখানে 3 বছরের চেয়ে 5 বছর বেশি, এবং 7 বছর সর্বোচ্চটা, 7 বছরের চেয়ে কম তো 5 বছর হইতেই পারে। না, 5 বছর হইতে পারে না। চুরির কোন শাস্তিতে 5 বছর নাই প্রথমত, দ্বিতীয়ত হইলো দোকান না থেকে না, ঘুরে। উনি ওই সেন্সে বলছে যে অপশন গুলার মধ্যে তো 5 বছরই হাইয়েস্ট, সেই সেন্সে বলছেন তাই জি তো? জি স্যার, সর্বোচ্চ 7 বছর, কিন্তু আদালত চাইলে তো 5 বছরও দিতে পারে, আর যেহেতু অপশনের আমার মধ্যে পাঁচ সর্বোচ্চ বছর 5 আছে। দিতে পারে, বাট এটা যৌক্তিক না। এখানে আপনি 3 বছরই ধরবেন, কারণ এখানে ওই যেহেতু আপনার ওই নর্মালি যে সাজা টাজা প্রশ্ন যেগুলো আসে, সর্বোচ্চ সাজার কথা বললে ওই ধারারই সর্বোচ্চ সাজা থাকে। স্যার আমি 1 মিনিট বলি স্যার। বলেন। মানে দোকান, দোকান বলতে এই যে ব্যবসা বাণিজ্য করে, ফলের দোকান, ঘড়ির হ্যাঁ দোকান, হ্যাঁ হ্যাঁ, এইসব স্বাভাবিক চুর ধরা হয় 3 বছর। জি জি। যদি গোডাউন হতো তাহলে 7 বছর হইতো। সেটা তো আমি আপনাদের বললামই যে উচ্চ আদালতের নজিরে আছে যে দোকান থেকে চুরি করার মামলা হবে 379 ধারায়। এই কারণেই এখানে 3 বছর কাউন্ট করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে জি। পারছি স্যার। জি স্যার, ঠিক আছে। কথা বলেন কেন তো? এই আমার কাছে বলেন, দেই শুনি আপনারা কি বলতে চান। আচ্ছা, আমরা এখানে সেলফ প্র্যাকটিসের 13 নম্বর প্রশ্নটা দেখি। 13 নম্বর, আরিফ তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং এর সাহায্যে বিথিকার কুকুরকে এটি অনুসরণ করতে প্রলুব্ধ করে। কুকুরটি আরিফকে অনুসরণ করতে থাকে। আরিফ সাহেবের অপরাধ কি বলেন? টোপ রাখছে কুকুরটা ভাগাই নেওয়ার জন্য, সো এই জায়গায় অপরাধ হয়েছে চুরি। 14 নম্বর দেখেন, আরিফ অর্থপূর্ণ একটি বাক্স বহনকারী একটি ষাঁড় দেখতে পায়। ষাঁড় বোঝেন তো? ষাঁড়, আচ্ছা। সে ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করে যেন সে অসাধুভাবে অর্থপূর্ণ বাক্সটি নিতে পারে। মানে ষাঁড়ের উপরে যে একটা বাক্স আছে এটি নেওয়ার জন্য ষাঁড়রে অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছে। তাহলে আরিফের অপরাধ কি? চুরি। এগুলো সব বইয়ের উদাহরণ। 15 নম্বরটা দেখেন, আরিফ রাজপথে একটি আংটি দেখতে পায় যা, গোল দিবেন, কারো অধিকারভুক্ত নয়। আংটিটা রাজপথে পাইছে, আংটিটা কারো হাতে ছিল না, কারো ব্যাগে ছিল না। এখন আবার বলবেন স্যার ব্যাগের মধ্যে যদি আংটি থাকে, থাকলোই ব্যাগের ভিতরে, কিন্তু ওই মুহূর্তে তো দখলে কারো নাই। আরিফ সেটা গ্রহণ করে বিক্রি করে দেয়। আরিফের অপরাধ কি? আরিফের অপরাধ চুরি হয় নাই, এটা কনফার্ম। বুঝতে পারছেন? আপাতত বুঝে রাখেন, এটা চুরি হয় নাই। সাধারণত যখন কারো দখলে কিছু থাকে না, এই মুহূর্তে যদি সে আত্মসাৎ করে, এটা বলে অপরাধমূলক সম্পত্তি তসরুপ বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তো 16 নম্বরটা দেখেন, 16 নম্বরটাও গুরুত্বপূর্ণ।
যে আরিফ জামানের অধিকারভুক্ত, জামানের অধিকারভুক্ত আন্ডারলাইন করেন, অধিকারভুক্ত একটা ঘরে টেবিলের উপরে জামানের মালিকানাধীন একটা আংটি দেখতে পায়। ধরেন আপনি একজনের বাসায় গেছেন, বাসায় যাওয়ার পরে তার বাসার টেবিলের উপর একটা আংটি পাইছেন, কারো হাতে টাতে মানে মানে ইসে আলমারিতে ছিল না, আংটিটা পাইছেন কোথায়? টেবিলে। অর্থাৎ টেবিলে না পান, আপনি যখন তার বাসা থেকে বেরোচ্ছিলেন তার বাসার যে মানে সীমানা প্রাচীরের মধ্যেই আংটিটা পাইছেন। তো ওই আংটি যদি নেন, ওটা অসাধুভাবে আত্মসাৎ হবে না, ওটা কি হবে? চুরি হবে। কারণ ওই জিনিসটা কার দখলে ছিল? ওই যার বাড়িতে গেছেন তার দখলে ছিল। তো তার সম্মতি ছাড়া যদি নেন তাহলে এটা কি হবে? চুরি হবে। আচ্ছা, এটা একটু দেখেন। আরিফ জেড এর চাকর। জেড আরিফকে তার থালা দেখাশোনা করার দায়িত্ব দেয়। জেড বলতেছে তুমি আমার থালা টালা দেখাশোনা করো। আরিফ জেড এর সম্মতি ছাড়া অসৎভাবে থালাটি নিয়ে চলে যায়, নিজের মতো করে দিয়ে দিছে। আরিফ দণ্ডবিধির কত ধারায় সংজ্ঞায়িত বলছে? সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত বললে কত ধারায়? 378। আমরা 18তে চলে আসি। মামুন ভ্রমণে যাওয়ার সময় তার রেকাব বা থালা ফিরে আসা পর্যন্ত দেখাশোনার জন্য পলাশকে দায়িত্ব দিয়ে যায়। পলাশ থালাটা বিক্রি করে দেয়। পলাশের অপরাধ কি? এখন এই জায়গায় চুরি কেন হয় নাই, এটার ব্যাখ্যা একটু ধৈর্য ধারণ করেন, আমরা ওই একটু পরে পড়বো, সেখানে বলি। এখন তারপরেও এখানে যতটুকু ব্যাখ্যা দেওয়া যায় একটু দিয়ে দেখেন। মামুন ভ্রমণে যাওয়ার সময় তার থালা দেখাশোনার দায়িত্ব দিছে একজন রে, পলাশরে। তো মামুনের সাথে মামুর বলে দিছে ভাই তুমি আমার থালাটা দেখাশোনা করো, আমি যখন চলে আসবো তোমারে আমি একটা নির্দিষ্ট ফি দিয়ে আমার থালাটা সারাই নিব। মানে আপনি ওই জিনিসটা তার কাছে বিশ্বাস ভরে রেখে গেছে। রাখার পরে সে ওই জিনিসটা কি করে দিছে? বিক্রি করে দিছে। এটা ওই জিনিসটা, একটা জিনিস এভাবে চিন্তা করেন, পলাশ যে থালাটা, এটা কি মামুনের সম্মতি ছাড়া নিছে? সম্মতি ছাড়াই নেয়, বরং মামুনি ওই থালাটা কার কাছে দিছে? পলাশটা দিছে। তার মানে তাদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক ছিল। তারপরে সে সেটা কি করে দিছে? বিক্রি করে দিছে। এটা এক কেস। তো এটা মনে রাখবেন, অপরাধজনক বিশ্বাসভঙ্গ। সামনে আবার আসতেছি, ওখানে পড়া হবে ইনশাল্লাহ। তো এখানে চুরির বহু উদাহরণ আছে, বইয়ের উদাহরণ সবগুলা পড়ে ফেলবেন। কোনোটা যদি না বুঝেন তাহলে আবার আমার কাছে মানে জিজ্ঞাসা করবেন যে স্যার এটা বুঝি নাই নেক্সট ক্লাসে, কারণ প্রতিটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। মূল বিষয় এটাই, মূল যে জিনিস আমরা পড়লাম এটাই। আর বাসায় গিয়ে বুঝে বুঝে পড়বেন, যদি কোনোটা না বুঝেন অবশ্যই আমারে অবগত করেন। দেখেন, তা আমরা চলে আসি। কামরুজ্জামান সাহেব বলেন, কি বলবেন? আর এই যে আগে যে প্রশ্নটা পড়ছি, এ জেড জেড এর চাকর, জেড একে তার থালা দেখাশোনা করার দায়িত্ব দেয়। জেড এর সম্মতি ছাড়া অসাধুভাবে থালা নিয়ে যায়। দণ্ডবিধির কত ধারায় সংজ্ঞায়িত অপরাধ করছে? 378, এটা কোনো ডাউট নাই। কিন্তু স্যার যদি 405 থাকতো কোন একটা ধারায়, মানে কতে 378, কতে যদি 405 থাকতো, তাহলে তো আমরা কনফিউশনে পড়ে যেতাম স্যার। আপাতত আপনাদের কনফিউশনে ফেলবে না। আর জি স্যার। কনফিউশনে ফেলার মানে কনফিউশনে পড়ার কোনো মানে প্রয়োজন নাই। ওই জায়গায় বলছে অসাধুভাবে সম্মতি ছাড়া। যদি সম্মতি ছাড়া কথাটাই থাকে, ধরে নিবেন ওটা হচ্ছে চুরি। আর যখন কোনো জিনিসপত্র বিশ্বাস বলে দেখাশোনার দায়িত্ব তার আমি দিয়েই গেছিলাম, এই যে সব জিনিস দেখাশোনার দায়িত্ব তোমার, তো সেটা সে বিক্রি করেছে বা নিয়ে গেছে, সেটা হলো আত্মসাৎ। এখন আপনি আবার উল্টা বলবেন যে স্যার চাকররে তো দেখাশোনার দায়িত্বই দিছিল, তো এটা কেন বিশ্বাসভঙ্গ হলো না? এটা হলো না এই কারণে, এটা ওই জায়গায় প্রশ্নে উল্লেখ আছে সম্মতি ছাড়া। ঠিক আছে স্যার, আর ধন্যবাদ। যদি কখনো বিচারকের সন্দেহ হয় যে সে চুরি করছে না বিশ্বাসভঙ্গ করছে, তখন তার হাতে আমাদের ফৌজদারি কার্যবিধি 236 ধারায় সে যে কোনো একটাই চার্জ গঠন করবে অথবা দুইটাই চার্জ গঠন করবে। আবার সাজা দেওয়ার সময় যদি সন্দেহ হয় চুরির সাজা দিব নাকি বিশ্বাসভঙ্গের সাজা দিব, তাহলে দণ্ডবিধির 72 ধারা অনুসারে যেটার সাজার কম সেইটার দ্বারা সাজা দিবে। এখন কি করবেন? আপনারা তো দায়ে পড়ে গেছেন, বিচারকের জন্য সন্দেহের সুবিধা দিছে, কিন্তু পরীক্ষার্থীদের জন্য তো সন্দেহের সুবিধা
দেয় নাই, আপনাদের জন্য কোনো ধারা নাই। আপনারা যখন বার কাউন্সিলে আন্দোলন করেন তখন এরকম বল আন্দোলন করবেন টেকনিক্যালি যে বিচারকের জন্য সন্দেহের ধারা আছে, আমাদের কেন নাই, আমাদেরও এই সুযোগ দেয়া হোক। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আমরা সামনে আগাই। 23 নাম্বার আপনার আলাদা বোঝাবা নিয়ে আসেন। দেখেন, বলপূর্বক গ্রহণ সম্পর্কিত অপরাধ। বলপূর্বক গ্রহণ সম্পর্কিত অপরাধ এক্সটর্শন, নিচে লেখেন চাঁদাবাজি। চাঁদাবাজি ধারা 383 থেকে 389। তো বলপূর্বক গ্রহণ আসলে কি? চুরির চেয়ে সংজ্ঞা পড়িয়াকে দেখেন, চুরি এবং দস্যুতার মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ, মানে চুরি এবং দস্যুতার মাঝামাঝি পর্যায়ের একটা অপরাধ হলো কি? বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন। এর আর একটা নাম হচ্ছে চাঁদাবাজি। দণ্ডবিধির 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা এবং আন্ডারলাইন করবেন 384 ধারায় বলপূর্বক গ্রহণের শাস্তি বিধান করা হয়েছে। সাধারণভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তি গোল দিবেন ভয় দেখিয়ে, আন্ডারলাইন করবেন, অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা ব্যক্তির নিকট থেকে গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। আমি একটু চুরির সাথে প্রথমেই পার্থক্য খুঁজি। চুরির ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি ছিল? অস্থাবর। আর বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে কি? স্থাবর অস্থাবর। চুরিতে সম্মতি নিয়ে নিত, সম্মতি ছাড়া নিত। আর এই জায়গায় সম্মতি আদায় করছে কিভাবে? ভয় দেখিয়ে বা অসাধুভাবে প্ররোচিত করে। বিষয়টা হলো এরকম যে আপনি একজনের কাছে গিয়ে বলছেন যে আপনার আপনার এলাকায় নতুন আসছে, যে এই বিল্ডিং এর কাজ আপনি করতে পারবেন না, এলাকার যে পোলাপানা আছে এদেরকে 1 মাসের মধ্যে আপনি 1 লাখ টাকা দিবেন, নাইলে এই বিল্ডিং এর কাজ আপনার থামাই দিব, নাইলে আপনার হাত পা ভেঙে দিব, নাইলে আপনার ছেলেকে কিডন্যাপ করবো, নাইলে আপনার হত্যা করা হবে। যে কোনো একটা ভয় আপনি দেখাইছেন, এবং ওই ভয়টা তাৎক্ষণিক না, ওই ভয়টা কি? দূরবর্তী। এবং সে ওই ভয়টা পেয়ে পরবর্তীতে ওই টাকাটা ওই লোকটারে কি দিয়ে দিয়েছে। তাহলে এই যে যে বিষয়টা হলো, এটাই হচ্ছে বলপূর্বক গ্রহণ। এখন এর মধ্যে কাহিনী আছে। কাহিনী হলো, যদি আপনি তাৎক্ষণিক ভয় দেখায় আদায় করেন যে এই মুহূর্তে দিতে হবে, নাইলে একেবারে পেট ফুটো করে দেবো, তাহলে এটা আবার চাঁদাবাজি না, তখন এটা যাবে ছিনতাই বা দস্যুতা। ছিনতাই বা দস্যুতা অর্থাৎ আপনি যখন দূরবর্তী ভয় দেখাইয়া, এখন আবার এই দূরবর্তী ভয় মানে কয় কিলোমিটার দূর তা না, দূরবর্তী ভয় মানে হলো আপনি ক্ষতিটা এখন করতেছেন, ক্ষতিটা এখন করতেছেন না কিন্তু সামনে করবেন, এরকম ভয় দেখাইয়া যদি কিছু আদায় করেন সেটা বলে এক্সটর্শন বা চাঁদাবাজি। আর সেম কাজটা যদি তাৎক্ষণিক ভয় দেখাই করেন, তখন সেটা হয়ে যাবে কি? দস্যুতা বা আপনার রবারি বা ছিনতাই। বুঝতে পারছেন? তাহলে আমরা দস্যুতা পরে পড়ি, আপাতত চাঁদাবাজির যে ভয়টা, এই ভয়টা কি ভয়? দূরবর্তী ভয়। কত কিলোমিটার দূর থেকে? এটা কিলোমিটার দিয়ে মাপা যাবে না। আচ্ছা, একটু করে দেখেন, বলপূর্বক গ্রহণ অপরাধটি নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত: অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে গোল দেন, ক্ষতির ভয়ে রাখবে। The accused must have put intentionally any person in fear of injury. ক্ষতির ভয়ে রাখবে। যে ব্যক্তিকে ভয়ে রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে। যারা ভয়ে রাখছেন তার কাছ থেকে কোনো মূল্যবান জামানত কি প্ররোচিত করবে, যে এগুলো আমার কাছে দেন। যেমন দান, চাঁদা প্রদানে, যে কোনো সম্পত্তি অর্পণে, মূল্যবান জামানত অর্পণে, স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত যে কোনো জিনিস যেটা মূল্যবান জামানতে পরিণত করা যেতে পারে, এমন সম্পত্তি অর্পণে ভয় দেখিয়ে অসাধুভাবে প্ররোচিত করে। তাহলে আমার মানে চাঁদাবাজির বিষয়বস্তু হতে পারে স্থাবর সম্পত্তি অথবা অস্থাবর সম্পত্তি। তো শর্ত বা উপাদান দেখেন, অভিযুক্ত অবশ্যই কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখবে। ক্ষতির ভয়ে রাখার কার্য অবশ্যই কি হতে হবে? ইচ্ছাকৃত হতে হবে। অতঃপর অভিযুক্ত যে ব্যক্তিকে ভয়ে রেখেছে তাকে প্ররোচিত করবে সম্পত্তি অর্পণে। কোন ধরনের সম্পত্তি? স্থাবর বা অস্থাবর। এমন প্ররোচনা অবশ্যই ডিসঅনেস্টলি হতে হবে, বাকি
অসাধুভাবে। আচ্ছা, উদাহরণ পড়ি, দেখেন। করিম কবিরকে ভয় দেখায় যে 2 লাখ টাকা না দিলে তার নামে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে। কবির করিমকে 1 লাখ টাকা দেয়। করিমের জায়গা কি করছে? চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ করেছে। যদি বলতো যে তাৎক্ষণিক ভয় দেখায়, এই মুহূর্তে ভয় দেখায় যে তাৎক্ষণিক ভাবে যদি তুমি 2 লাখ টাকা না দাও তাহলে সাথে সাথেই ফেসবুকে তোমার অশ্লীল ছবি ছেড়ে দিব, এবং দিয়ে দিছে, তাহলে সেটা কি হয়েছে? দস্যুতা। আর যদি দূরবর্তী হয় তাহলে সেটা কি, বিমল সাহেব? বলপূর্বক গ্রহণ বা কি, চাঁদাবাজি। এখন আপনাদের আর একটা যে ঝামেলা বাঁধবে, সেই ঝামেলাটা সামনে গিয়ে এই ঝামেলাটা বাঁধবে, সেটা হলো যে একটা হলো অপরাধমূলক বল প্রয়োগ, আর একটা হলো বলপূর্বক গ্রহণ। অপরাধমূলক বল প্রয়োগ কিন্তু কালকে পড়ছি, যেটা বলে ব্যাটারি, ওই যে 350 ধারায় দিছে শাস্তি 352, যে নিজের দেহ মানে দেহের মাধ্যমে, বস্তুর মাধ্যমে, প্রাণীর মাধ্যমে যদি কারো গতিশীল করেন, গতিরোধ করেন, গতি পরিবর্তন করেন, সেটার বলে ক্রিমিনাল ফোর্স বা অপরাধমূলক বল প্রয়োগ। ওই জায়গায় কিন্তু কোনো সম্পত্তি দেওয়া নেওয়ার ব্যাপার স্যাপার নাই, থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা আপেক্ষিক। কিন্তু এই জায়গায় চাঁদাবাজির ক্ষেত্রে এটার বলে কি, বলপূর্বক, ইংরেজিতে বলে এক্সটর্শন। তো চুরি আর বলপূর্বক গ্রহণের পার্থক্য আর পড়লাম না, পার্থক্য অলরেডি আমি বলে ফেলেছি। শাস্তিতে চলে আসেন। শাস্তি, বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজির সংজ্ঞা দিছে কততে বলেন? 383। তাহলে আমরা শাস্তিতে চলে আসি। দেখেন শাস্তি 384 ধারায় দেখেন, বল প্রয়োগ গ্রহণের মানে বলপূর্বক গ্রহণের শাস্তি, পানিশমেন্ট ফর এক্সটর্শন, যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে যদি বলে যে বলপূর্বক গ্রহণের 384 ধারায় সর্বোচ্চ সাজা কি? সর্বোচ্চ এখানে হতে পারে 3 বছর সশ্রম, নাকি? আচ্ছা, 384-তে এই যে যে বলপূর্বক গ্রহণটা করেছে, এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখতে পারেন যে বলপূর্বক গ্রহণটা করছে ক্ষতির ভয় দেখাইয়া। ক্ষতির ভয় দেখাইয়া। আমরা এখানে জোড়ায় জোড়ায় মনে রাখবো 384-র সাথে আমি মনে রাখবো 386। 86 দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ। মানে আমি একটু বলি, আপনি একজনকে বললেন যে আমারে 50,000 টাকা দিবা 1 মাসের মধ্যে, বা 50,000 টাকা দিবা নাইলে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিব, এবং সে 50,000 টাকা বা কিছু টাকা দিছে, তাহলে এই ক্ষেত্রে মামলাটা হবে 384। আর যদি বলেন যে তুমি 50,000 টাকা দিবে 1 মাসের মধ্যে, নাইলে তোমার মৃত্যু ঘটাবো, নাইলে ক্ষতির ভয়ে, মানে ওই যে গুরুতর আঘাত, এক চোখ উপড়াই ফেলবো, এক চোখ উপড়াই ফেলবো, এবং সে আপনার টাকা পয়সা দিছে, তাহলে মামলা হবে কততে? 386। 84 এবং 86 হলো পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। দ্যাট মিনস আপনি ভয় দেখাইছেন, ভয় পেয়ে এসে টাকা পয়সাও দিয়ে দিছেন, বুঝছেন? তাহলে ক্ষতির ভয়ে রাখলে হলো কত? 84। আর মৃত্যু, ক্ষতির ভয় যদিও এখানে সরাসরি বলিনি, আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি। আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় যদি আদায় করে নেন, এই ক্ষেত্রে কত? 383। এবার করবো 85 আর 87 একসাথে। দেখেন 85 দেখেন, বল প্রয়োগ গ্রহণের বলপূর্বক, বল প্রয়োগ হয়ে গেছে, বলপূর্বক গ্রহণের জন্য, জন্য শব্দটা গোল দিন, বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে গোল দিবেন ক্ষতির ভয়ে রাখা। বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা, এটা হচ্ছে যে আপনি কেবল ক্ষতির ভয়ে রাখছেন, কিন্তু সে এখনো টাকা পয়সা দেয় নাই। কেবল হুমকি দিয়ে আসছেন যে অশ্লীল ছবি ইন্টারনেটে ছাড়বো, কিন্তু আপনি এখনো টাকা পয়সা দেন নাই। তাহলে মামলা করতে হবে কত ধারায়? 385। যদি টাকা পয়সা দিয়ে ফেলতেন তাহলে মামলা কত? 84। কিন্তু টাকা পয়সা এখনো দেন নাই, আপনার জাস্ট ক্ষতির ভয়ে রাখছে, এই মুহূর্তে মামলা করতে হবে কত? 85। মানে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয় নাই, মাত্র আমার ক্ষতির ভয় দেখাইছে। তাহলে সাজা কত দেখেন,
যে কোনো বর্ণনার কারাবাস আন্ডারলাইন করবেন, যা 14 বছর পর্যন্ত হতে পারে এবং যা 5 বছরের নিচে হবে না। তাহলে জাস্ট ক্ষতির ভয়ে রাখছে, সর্বোচ্চ সাজা কত? 14 বছর। কয় বছরের কম হবে না? 5 বছর। কিন্তু যদি ক্ষতির ভয়ে রাখে ওই টাকা যদি সে দিয়ে দেয়, তাহলে মামলা হতো 84-তে। 84 সাজা কত? এখন আপনার কাছে মনে হইতে পারে যে টাকাও দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে মামলা করলে সাজা হচ্ছে মাত্র 3 বছর, আর যখন ঘটনাটা মাত্র হুমকি দিচ্ছে এখনো টাকা পয়সা দেই নাই, তাহলে সেই ক্ষেত্রে সাজার পরিমাণ কি বেশি? 14 বছর অথবা 5 বছর, মানে অথবা না, 14 বছর আর সর্বনিম্ন 5 বছর। এখন এটার একটা কারণ হতে পারে যে অপরাধটা যখন যখন আপনার মাত্র সম্ভাবনা দেখা দিছে, এই ক্ষেত্রে এটারে বেশি শাস্তিযোগ্য করা হয়েছে যাতে এরকম না ঘটে। বা আপনি যদি এইভাবে চিন্তা করেন যে কেউ আত্মহত্যা করে মারা গেছে, তার কোনো সাজার বিধান আছে নাই, কিন্তু আত্মহত্যা করে ব্যর্থ হয়েছে, তাহলে সাজা কত? 1 বছর। কত ধারায়? 309 ধারায়। তো এই কারণে পুরো প্রক্রিয়াটা ওই ক্ষতির ভয় দেখাইয়া বলপূর্বক আদায় করে নিছে, তাহলে 384। আর ক্ষতির ভয় দেখাইছে এখনো আদায় করে নাই, তাহলে কত? 350। ক্লিয়ার তানভীর? আচ্ছা, 86 তো আমরা পড়ছি যে আপনার ওই মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ, মানে বলপূর্বক গ্রহণ করে ফেলেছে। আমরা চলে আসি 87। বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখা। 85-তে রাখছিল ক্ষতির ভয়ে রাখা, আর এই জায়গায় আমি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছি কিসের জন্য? বলপূর্বক গ্রহণের জন্য। এখনো টাকা পয়সা দেয় নাই বা আদায় করা হয় নাই, জাস্ট ভয়টা যে দেখানো হয়েছে। কিসের ভয়? মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। তাহলে মামলা হবে কত ধারায়? 387। এবং 87-র ক্ষেত্রে সাজা দেখেন, যাবজ্জীবন কারাবাস, এবং যা কত? 7 বছরের নিচে হবে না। আর 86-তে যখন মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখে আদায় করে নিছিল, তখন ছিল যে কোনো বর্ণনার 10 বছর। আর আদায় করে নেয় নাই, বাট মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছে, তাহলে সাদা দেখেন যাবজ্জীবন কারাবাস। আর কয় বছরের কম হবে না? 7 বছরের কম হবে না। তো আরিফ সাহেব, অনেকক্ষণ আপনার কথা শুনি না, নেন আপনি স্বল্প ভাষায় বলে ফেলেন যে 84, 86 আর 85, 87-র ভিতর পার্থক্য কি? হ্যাঁ, আমরা সাধারণত এক্সটর্শন, বলপূর্বক গ্রহণ, এইগুলোর সাধারণত আমরা বলপূর্বক গ্রহণ বলবো না, এটাকে চাঁদাবাজি বলবো। কেউ ওটা বলবেন না কে? নিষেধ করছে কোনো জায়গা? না, নিষেধ করি নাই, কিন্তু চাঁদাবাজিটা শুনলে আমাদের মনে ভালো লাগে। হ্যাঁ, মানে ওইটা মনে পড়ে ভালো, স্যার। হ্যাঁ, আর চাঁদাবাজির সংজ্ঞা দিয়েছে হলো স্যার 83-তে। আর 83 সংজ্ঞা দেওয়ার পরে আমরা ছুটে যাবো 84-তে। শাস্তি, আমাদের শাস্তি হচ্ছে মানে শুধু চাঁদাবাজি অর্থাৎ শুধু বল প্রয়োগের শাস্তি দিয়েছে হলো 84-তে, যেটা শুধু 3 বছর যে কোনো বর্ণনার। আর এই 84-র পাশাপাশি আমরা চলে যাবো 86-তে। মাঝখানে 85 অফ রাখবো, এটা একটু কারণ আছে। 84-র পরে 85-তে 86-তে যাবো এই জন্য যে বলপূর্বক গ্রহণের শাস্তি, আর ওই বলপূর্বক গ্রহণের শাস্তি যদি মৃত্যু বা গুরুতর হয়, অর্থাৎ মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় হয়, তাহলে যে কোনো বর্ণনা কারাদণ্ড, যা 10 বছর পর্যন্ত হতে পারে। আর এরপরে আমরা 85-র সাথে 87 মিলেই পড়বো, স্যার। এত প্যাচ তো আমি আসল কথা বলতে বলছি, আসল জায়গা বলেন, সময় কম। স্যার সময় কম, এই জন্য স্যার আমরা 85 আর 87 একসাথে পড়বো। যে পড়বো তো আমিও বলছি, পার্থক্য কি? পার্থক্য হলো, ওটা হলো স্যার ওই আহ, আহ, পার্থক্য হলো একটু যে, এই আলামিনের দ্বারে দেন। না স্যার আমি বলি, আপনি বলবেন। মানে একটা আছে স্যার ক্ষতির ভয় রাখা, আমি এখনো ক্ষতি করি নাই কিন্তু ক্ষতির ভয় রাখছি। আর ক্ষতির ভয় রাখান আমাদের কাছে মনে হতে পারে যে ক্ষতি করলাম না, ক্ষতির ভয় রাখলাম, তাতেই 14 বছর। জি স্যার, এই 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 সেকশনটা এইরকম একটু ব্যতিক্রম। হ্যাঁ, এই জন্য স্যার 85-তে আছে ওই ক্ষতির ভয় রাখা 85, আর 87 আছে যে আচ্ছা থাক থাক, শুনেন আমি বলে দিই। 84 আর 86-তে টোটাল যে প্রক্রিয়াটা এটা সম্পাদিত হয়ে গেছে,
আর 85-তে হলো জাস্ট ক্ষতির ভয় রাখছিল, বলপূর্বক গ্রহণ এখনো হয় নাই। আর 87-তে হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছে, বলপূর্বক গ্রহণটা এখনো হয় নাই। এই হলো কাহিনী। তো জেনে রাখা ভালোতে যদি একটু চলে আসি, দেখেন যে সংজ্ঞা দিচ্ছে 83, শাস্তি কত 84। আর এখানে একেবারে সবার শেষের পয়েন্টটা দেখেন যে বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ক্ষতির ভয় বল দিবেন দূরবর্তী হবে। কি হবে? দূরবর্তী। অর্থাৎ অপরাধী এই ক্ষেত্রে ক্ষতির ভয় দেখায় কিন্তু সেটা তাৎক্ষণিক ভাবে করে না। তিনটা স্টার দেন, মানে ভয়টা দেখাইছে বাট ওই ভয়টা তাৎক্ষণিক না, ওই ভয়টা কি হবে? দূরবর্তী ভয়। আচ্ছা দেখেন, আমরা বিগত বছরের প্রশ্ন করি যে আরিফ জেডকে হুমকি দেয় যে তাকে টাকা না দিলে জেড সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। আরিফ যে অপরাধ করেছে সেটা কি? বলপূর্বক গ্রহণ। তারপরে দেখেন জামিল মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে জন্টুকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। জন 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। জামিল নিম্নের কোন অপরাধ করেছে? বলপূর্বক গ্রহণ। কেউ বলবেন না, কথা বলবেন না। পীঠিকা বলেন যে এই যে যে প্রশ্নটা পড়লাম এটার সাজা হবে কত ধারায়? পীঠিকা কেউ বলবেন না, পীঠিকারে বলতে দেন। ভয় দেখিয়ে মানে গ্রহণ করছে এটা, তাহলে এটা হবে মনে নেই, দ্রুত বলেন। 7 বছর 3 বছর। কত ধারায় সেটা বলেন। 384। 384। কেন 84 হলো? ব্যাখ্যা দেন। স্যার এটা এখনো গ্রহণ করে নাই, ভয় রাখছে, মানে গ্রহণ করছে আর কি, গ্রহণ করছে স্যার। এটা 85 86 কেন হলো না বলেন? স্যার এখানে পৌঁছাচ্ছে ওই ওখানে হলো ভয় রাখছে, আর এখানে হলো গ্রহণ করছে। ওখানে 86টাও তো গ্রহণ করছে, 86 তো গ্রহণ করে ফেলাইছে, 86 হলো না কেন বলেন? ওখানে হলো মৃত্যু, ওখানে দেখা যাচ্ছে মৃত্যুর ভয় স্যার। 86-তে যে ভয়টা হবে সেটা হলো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। এই জায়গায় ভয়টা কিসে ভয় দেখাইছে? ওই 1 লক্ষ টাকা মানে ক্ষতির ভয়। ওই মিথ্যা কুৎসা রটানো, মিথ্যা কুৎসা রটানো তো কিসের ভয়? ক্ষতির ভয়। এই কারণে এটা হয়ে গেছে 84। যদি মিথ্যা কুৎসা রটানো না দেখায়, যদি বলতো তোমার হত্যা করা হবে, তাহলে চলে যাচ্ছে কত? 86। বুঝতেন? আচ্ছা, প্রশ্ন যা আছে এগুলা পড়ে নিন। এগুলো আশা করি ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় জিজ্ঞাসা করেন। আর এই প্রশ্ন যা আছে মোটামুটি সবই গুরুত্বপূর্ণ, এগুলো বুঝে বুঝে পড়ে ফেলবেন। আমরা চলে আসি দস্যুতা। দস্যুতা বা রবারি ধারা কত? 390। দস্যুতার নিচে লেখেন ছিনতাই। জি স্যার। বলেন বলেন দ্রুত। বস্তুটার নিচে কি লিখবো? ছিনতাই ছিনতাই। তাহলে যদি পরীক্ষায় দস্যুতা শব্দটা না আসে, ছিনতাই আসে, কত কোনটা ধরে নিবেন? দস্যুতা। 390। তো দস্যুতা খুব সোজা, মানে সোজা বলতে করা সোজা না, বোঝা সোজা। বোঝা সোজা হচ্ছে যে এইভাবে যে আপনি যদি চুরি করতে গিয়ে 3টা জিনিস করেন তাহলে সেটা দস্যুতা হয়ে যাবে। চুরি করতে গিয়ে যদি কাউরে মৃত্যু ঘটান, কাউরে আঘাত করেন বা কাউরে আটকান, তাহলে সেই চুরিটা হয়ে যাবে কি? দস্যুতা। বা এই 3টা জিনিসের উদ্যোগ নেন, মৃত্যু ঘটানোর চুরি করতে গিয়ে উদ্যোগ নিছেন, বা আঘাত করার উদ্যোগ নিছেন, বা আটকানোর প্রস্তুতি নিছেন, তবুও সেই চুরিটা হয়ে যাবে কি? দস্যুতা। অথবা এই 3টা জিনিসের তাৎক্ষণিক ভয় দেখাইছেন, চুরি করতে যে ধরা পড়ছেন, পিস্তল দেখাইয়ে ভয় দেখাইয়ে পালায় চলে আসছে, তাহলে এটা হয়ে যাবে কি? দস্যুতা। তাহলে চুরি করতে গিয়ে যদি মৃত্যু আঘাত বা বেআইনি বাধা, সরি মৃত্যু আঘাত বা বেআইনি বাধা, নট আটক, মৃত্যু আঘাত বা বেআইনি বাধা দেয়,
মৃত্যু আঘাত বা বেআইনি বাধার উদ্যোগ নেয়, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়, তাহলেই সেই চুরিটা কি হয়ে যাবে? দস্যুতা। আপনি গরু চুরি করতে গেছিলেন, এরপরে ওই বাড়ির যে রাখাল সে টের পেয়ে গেছে, টের পেয়ে গেলে সে যখন আপনারে মানে ধরতে আসছে, চোর তো মনে করেন যে তেল তেল মাখায় গেছে, তো ওরে ধাক্কা দিয়ে দৌড়াইয়া চলে আসছে, কি হয়েছে বলেন? দস্যুতা। কারণ চুরি করতে গিয়ে কি করছেন? আঘাত করছেন। যদি আঘাত সরাসরি নাও করতেন, যদি আঘাতের তাৎক্ষণিক ভয় দেখাতেন বা যদি আঘাতের উদ্যোগ নিতেন, তবুও সেটা কি হতো? দস্যুতা। আবার চাঁদাবাজি করতে গিয়ে বলপূর্বক গ্রহণ করতে গিয়ে যদি এই তিনটা জিনিস করেন, তিনটা জিনিসের উদ্যোগ নেন, তিনটা জিনিসের তাৎক্ষণিক ভয় দেখান, তাহলে ওই চাঁদাবাজি হয়ে যাবে কি? যে মৃত্যু আঘাত বা চাঁদাবাজি করতে গিয়ে মৃত্যু আঘাত বা বেআইনি বাধার দেন, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখান, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার উদ্যোগ নেন, তখনও সেই চাঁদাবাজিটা হয়ে যাবে কি? দস্যুতা। তাহলে আমরা এটা বলতে পারি যে প্রতিটি দস্যুতায় থাকে হয় চুরি, না হলে কি বলপূর্বক গ্রহণ, এবং পরবর্তীতে ওই চুরি বা বলপূর্বক গ্রহণটা কিসে পরিণত হয়? দস্যুতায় পরিণত হয়। বুঝছেন? আর দস্যুতায় যখন আমাদের দণ্ডবিধিতে একটা অপরাধ, যে অপরাধের সর্বোচ্চ মানে অপরাধীর সদস্য সংখ্যা বলে দিছে 4 জন, দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ কয়জন? 4। আর এই দস্যুটা যখন 5 বা ততোধিক ব্যক্তি করবে, তখন এটার নাম হয়ে যাবে কি? ডাকাতি। দস্যুতা যখন 5 বা ততোধিক ব্যক্তি করে, তখন এটা হয়ে যাবে ডাকাতি। একটু পড়ি দেখেন, এই হলো মেইন কথা। দণ্ডবিধির 390 ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক ধরনের অপরাধ। প্রত্যেক দস্যুতায় আন্ডারলাইন কেন, চুরি বা বলপূর্বক, এখানে বা শব্দটা গোল্ডেন। চুরি বা কি থাকে? প্রত্যেক দস্যুতায় হয় চুরি থাকে বা বলপূর্বক গ্রহণ থাকে। যখন চুরি দস্যুতা বলে গণ্য হবে, দেখেন, চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরির জন্য অপরাধী কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে, এই যে আন্ডারলাইন করেন, মৃত্যু আঘাত বা বেআইনি বাধা দেয় বা করার কি করে? চেষ্টা করে। মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়। তাহলে এগুলা করলে, চেষ্টা করলে বা তাৎক্ষণিক ভয় দেখালে কি হয়ে যাবে? দস্যুতা হয়ে যাবে। বুঝতে পারছেন? আর দস্যুতার আর এক নাম কি বলেন তো? দস্যুতার আর এক নাম হচ্ছে ছিনতাই। আর চাঁদাবাজির আর এক নাম কি? বলপূর্বক গ্রহণ। তাহলে এটা আর আমি বিস্তারিত পড়লাম না। এখন আমরা যদি একটু দেখি যে বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা বলে গণ্য হবে, দেখেন, বলপূর্বক গ্রহণ দস্যুতা হওয়ার প্রাথমিক শর্ত হলো অপরাধীর উপস্থিতি। বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে মৃত্যু আঘাত বা বেআইনি আটকের ভয় দেখানো হচ্ছে, অর্থাৎ ভিকটিমের সামনে বা নিকটে অপরাধী উপস্থিত থেকে বলপূর্বক গ্রহণ করবে, সে সামনে থেকে অপরাধটা করবে। আর ওই একই, এই যে দেখেন, মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক কি দেখাবে? ভয় দেখাবে, বা মৃত্যু আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করবে, নাকি? হ্যাঁ। উপস্থিত শুধু থাকলেই হবে না, উপস্থিত থেকে ওইগুলো তাৎক্ষণিক ভয় দেখাইছেন, অথবা ওই অপরাধগুলো করছেন, নাহলে ওই অপরাধগুলোর চেষ্টা করছেন। আপনি একজনের বিল্ডিং এ গিয়ে সে কাজ করতেছে বা অফিসে গেলেন যে আমাদের এলাকার এই আমাদের এই কয়েকজন এত টাকা দিতে হবে, সময় দিয়ে গেলাম, এত টাকা দিবেন, না হলে আপনার কাজ বাজ থামাই দেওয়া হবে, এটা হলো চাঁদাবাজি। আর এত টাকা এই মুহূর্তেই দিবেন, এটা কি? ছিনতাই বা দস্যুতা। কিছুদিন আগে রমজান মাসে ওই যে স্বর্ণ ব্যবসায়ীরা কি করলো, কয়েকজনে মিলে যে নিয়ে গেল, যদি জায়গা 5 জনের বেশি থাকে তাহলে তারা করতে কি? ডাকাতি। আর যদি 5 জনের কম থাকে তারা করতে কি? দস্যুতা। ওই জায়গা কি বলছে যে স্বর্ণ নিয়ে যাচ্ছেন, যান, 1 মাসের মধ্যে আমাদের এই টাকা দিয়েন, তখন এটা হতো কি? বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি। তো জেনে রাখা ভালো, দেখেন, জেনে রাখা ভালো, 390 ধারায় দস্যুতার সংজ্ঞা আর 392 ধারায় দস্যুতার শাস্তি আলোচনা করা হয়েছে। সংজ্ঞা কততে? 90, আর শাস্তি 392। সকল দস্যুতা আন্ডারলাইন করবেন, হয় চুরি থাকে, না হলে কি থাকে? বলপূর্বক গ্রহণ। দস্যুতার ক্ষেত্রে সদস্য হইতে হবে, আন্ডারলাইন করেন, 4 বা 4-এর কম, সর্বোচ্চ কত? 4।
390 ধারায় চুরি বা বলপূর্বক গ্রহণের সময় গোল দিবেন 3 শ্রেণীর অপরাধ সংগঠন করা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে তোর চুরি বা বলপূর্বক গ্রহণের সময় কয় ধরনের অপরাধ করলে সেটা দস্যুতা হবে। 3 শ্রেণীর কি কি দেখেন, এই যে মৃত্যু, আঘাত, আর একটা হচ্ছে কি বেআইনি বাধা। আমরা একটু বিরতি নেই, বিরতি নিয়ে শাস্তিগুলো পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, দস্যুতার শাস্তিতে আসি আমরা। দেখেন ধারা 390-তে দস্যুতার সংজ্ঞা দিলেও দস্যুতার শাস্তি আলোচনা করছে 392-তে। শাস্তি দেখেন 392 ধারায় দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। এই জায়গায় ডাকাতি এবং দস্যুতার যত শাস্তি আছে সব জায়গায় সশ্রম। এবং 392-তে বলতেছে যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী মানে এটাকে হচ্ছে রাতের বেলা নাকি সময় যদি দস্যুতা অনুষ্ঠিত হয়, একটু ব্র্যাকেটে লিখে রাখেন রাজপথে। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে যদি দস্যুতা অনুষ্ঠিত হয় কোথায়, রাজপথে, তাহলে সাজার পরিমাণ বেশি, 14 বছর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময় দস্যুতা করছে কিন্তু রাজপথে না, অন্য কোনো জায়গায়, তাহলে সাজা কিন্তু ওই 10 বছর সশ্রমী, 10 বছর সশ্রমী। কিন্তু রাজপথে করলে সাজা ওই সময় কত বেশি, 14 বছর সশ্রম। এখন আবার বলতে জিজ্ঞাসা করতে পারেন যে রাজপথ বলতে কি বোঝায়। আপাতত মনে রাখেন যে যে পথ দিয়ে চলাচল করে সেটাই ধরে নেবেন রাজপথ। আচ্ছা, 393 ধারাটা দেখেন, 393, দস্যুতা করার উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট রবারি, দস্যুতা করার উদ্যোগ, 7 বছর সশ্রম কারাবাস এবং সেই সাথে কি অর্থদণ্ড। তো এখন যদি আপনার এইভাবে মনে রাখবেন শাস্তি যে শুধু দস্যুতা করলে সাজা 10 বছর, তাহলে দস্যুতার উদ্যোগ নিছি সাজা একটু কম হবে, সাজা কত 7 বছর। আচ্ছা, 394 ধারাটা দেখেন, দস্যুতা সংগঠনে স্বেচ্ছাধীন আঘাত প্রদান, মানে আপনি দস্যুতা তো করছেন করছেন আবার আঘাতও দিচ্ছেন, তাহলে মামলা চলে যাবে কততে, 394। সাজার পরিমাণ দেখেন যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং সেই সাথে কত অর্থদণ্ড। তাহলে শুধু দস্যুতার শাস্তি 392, 10 বছর সশ্রম বা রাজপথে করলে রাতের বেলা 14 বছর পর্যন্ত সশ্রম। দস্যুতার উদ্যোগ 393, 7 বছর সশ্রম। আর দস্যুতা সংগঠনকালে যদি আঘাত দেন তাহলে যাবজ্জীবন বা 10 বছর সশ্রম এবং সেই সাথে কি অর্থদণ্ড। যাদের অনেকে ওই আপনার আগে থেকে আমরা পড়ালেখা করি নাই, এই জায়গায় প্রথম দেখতেছি, তাদের দায়িত্ব হলো মুখস্থ হোক বা না হোক, আপনার মুখস্থ করার দরকার নাই, এই জিনিসটা বারবার অনুধাবন করার চেষ্টা করবেন, চোখের সামনে যে আপনি দেখাবেন। আপনার শাস্তি মনে না রাখলে বিচলিত হবেন না, পরীক্ষার সময় যে অপশন আসবে সেগুলা দেখলে ইনশাল্লাহ মনে পড়ে যাবে। কিন্তু আপনি মনে রাখবেন যে বারবার দেখলেন যে এই, কিন্তু আপনি একা একা মনে করলে মনে করার চেষ্টা করতে দেখা গেল পারতেছেন না, হতাশ হওয়ার কিছু নাই। আপাতত যেটা করার দরকার বারবার কি দেখে যাওয়া, বারবার দেখে যাবেন, মুখস্থ হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে বিচলিত হওয়ার কোনোই দরকার নাই, যেটা দরকার সেটা হলো দেখে যাওয়া। এবং অনেকে বার কাউন্সিল পরীক্ষা দিতে এসে বুঝতে পারতেছেন যে আপনারা এলএলবি তে অ্যাকচুয়ালি কি পড়ছেন, ঠিক আছে, এলএলবি তে প্রকৃতপক্ষে কিছুই পড়া হয়নি অধিকাংশ ক্ষেত্রেই। দেখেন তো বিগত বছরের প্রশ্ন দেখেন, সর্বনিম্ন 13 জন ব্যক্তির অংশগ্রহণে পেনাল কোড 1860-এর অনুযায়ী দস্যুতা সংগঠিত হয়। সর্বনিম্ন একজন, সর্বোচ্চ বললে কয়জন, 4 জন। বিথিকা বলেন তো
চুরি করতে পারে। কই বিথিকা ডাক শোনে আরিফ। বিথিকা বলে যে চুরি করতে সর্বোচ্চ কয়জন লাগে? বিথিকা। চুরি করতে সর্বোচ্চ কয়জন লাগে বিথিকা? স্যার আমি পারবো। বলেন, মোস্তফা কামাল বলেন কয়জন লাগে? সর্বোচ্চ একজন হলে চুরি করা যায় স্যার। সর্বনিম্ন একজন লাগে, সর্বোচ্চ কোনো সীমাবদ্ধতা নাই। বুঝছেন মোস্তফা জি কামাল স্যার। ভাই? জি স্যার। আচ্ছা, আমরা 3 নাম্বার দেখি। 3 নাম্বার প্রশ্নটা অপশনে আছে, দেখেন। গণেশ রাজপথে চঞ্চলকে পেয়ে পিস্তল দেখিয়ে চঞ্চলের নিকট অর্থ দাবি করায় চঞ্চল তার নিকটে থাকা অর্থ গণেশের নিকট সমর্পণ করে। এখানে গণেশ কর্তৃক সংগঠিত অপরাধ কোনটি? থেফট, এক্সটর্শন, ড্যাকুইটি, রবারি। রবারি মানে হলো দস্যুতা, আর এক বাংলা কি? ছিনতাই। 5 নাম্বার দেখেন, প্রতিটি দস্যুতায় রয়েছে চুরি অথবা কি জোরপূর্বক সম্পত্তি আদায়। প্রতিটি দস্যুতায় রয়েছে চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়। আচ্ছা, ধন্যবাদ। এবং না কি হবে? বাহ। আচ্ছা, এখন আপনারা বলেন তো যে দস্যুতার বিষয়বস্তু কি সম্পত্তি, স্থাবর না অস্থাবর? অস্থাবর স্যার। স্থাবর অস্থাবর দুটোই স্যার। স্থাবর স্যার অস্থাবর দুইটাই, কারণ দস্যুতায় তো আপনার চুরিও আছে, আবার বলপূর্বক গ্রহণও থাকতে পারে। তো চুরির বিষয়বস্তু তো অস্থাবর, কিন্তু বলপূর্বক গ্রহণের বিষয়বস্তু কি? স্থাবর এবং অস্থাবর। স্থাবর অস্থাবর উভয়। ঠিক আছে বিমল সাহেব? এখানে যে উদাহরণগুলো আছে সবই গুরুত্বপূর্ণ, সবগুলা মনোযোগ দিয়ে পড়বেন। যদি কোনোটা বুঝতে না পারেন আমারে পরে জানাবেন, যেহেতু আমাদের সময় কম, আমি সবগুলা পড়তে পারতেছি না। জাস্ট 15 নাম্বার প্রশ্নটা দেখেন। সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে কোনো ব্যক্তি দস্যুতা করলে অবশ্যই দস্যুটা হতে হবে কোথায়? রাজপথে। উক্ত ব্যক্তি নিম্নলিখিত কোন দণ্ডে দণ্ডিত হতে পারে? 14 বছর সশ্রম। 14 বছর পর্যন্ত সশ্রম এবং সেই সাথে কি অর্থদণ্ড। ধন্যবাদ। আমরা ডাকাতিতে চলে আসি। ডাকাতি। রাজপথ না করলে তো 10 বছর। 10 বছর বলছি, আমি একটু আগে বলছি, আপনি শুনেন নাই। রাজপথ হইলে 14 বছর, কিন্তু রাতের বেলা দস্যুতা করছেন রাজপথে না, তাইলে কত? 10 বছর। ডাকাতি বা ড্যাকুইটি। আহ ডাকাতির সংজ্ঞা দিছে দেখেন 391, আর শাস্তি টাস্তি 95 পর থেকে সব ডাকাতি। তো আমরা ডাকাতির সংজ্ঞায় আসি। তো ডাকাতি আমরা অলরেডি আমি বলে ফেলেছি, ডাকাতি হলো দস্যুতা যদি করে কয়জন বা তার অধিক, 5 জন বা তার অধিক, সেটারই বলে কি ডাকাতি। পেনাল কোডে 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে যখন গোল দিবেন 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে। 5 জন একত্রে দস্যুতা করছে, কনজয়েন্টলি, একত্রে বুঝেন তো, একসাথে ছিল, উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। অ্যাকচুয়ালি দস্যুতার ডাকাতির যে সংজ্ঞা, এই সংজ্ঞা এখানে স্বয়ং সম্পূর্ণ না। মূল যে জিনিসটা, আপনি একসাথে দস্যুতা করেন, ইভেন দস্যুতার যদি চেষ্টাও করেন 5 বা ততোধিক ব্যক্তি, সেটাও কি ডাকাতি। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি না। অপরাধীর সংখ্যা ছাড়া ডাকাতি ও দস্যুতার উপাদান সমূহ কি অভিন্ন। সংখ্যা ছাড়া অন্যান্য সকল উপাদান একই। অভিন্ন বলতে এক। জি। তো
অভিন্ন যা ভিন্ন নয়। দেখেন শর্ত সমূহ, দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে যদি দস্যুতার ক্ষেত্রে 5 বা ততোধিক সদস্য থাকে, তারা অবশ্যই দস্যুতা সংগঠন করবে বা দস্যুতা সংগঠনের কি করবে, প্রচেষ্টা করে। এই যে আন্ডারলাইন করে প্রচেষ্টা করে, অ্যাটেম্প্ট নাই। দস্যুতা সংগঠনের অ্যাটেম্প্ট নিলেও সেটা কি হয়ে যাবে, ডাকাতি। তারা অবশ্যই এই যে আন্ডারলাইন করেন মিলিতভাবে, কনজয়েন্টলি। কনজয়েন্টলি মানে কি, মিলিতভাবে বা যৌথভাবে বলতে পারেন, কাজটা করেছে। বুঝছেন? এখন জেনে রাখা ভালো, সর্বশেষ পয়েন্টটা দেখেন, যে ক্ষেত্রে আদালত 5 বা 5-এর অধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির চার্জ গঠন করেছে কিন্তু পরবর্তীতে 5-এর কম সংখ্যক ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারে না, কিন্তু তাদেরকে দস্যুতার জন্য দণ্ডিত করতে পারে। চার্জ গঠন করছিল ডাকাতির, কিন্তু দেখা গেল যে কয়েকজন ডাকাতির সাথে জড়িত না, সংখ্যা 5-এর কমে চলে আসছে, তখন কিসের সাজা দিবে, দস্যুতা। দেখি আপনাদের মনে আছে কিনা একটু জিজ্ঞাসা করি। বিথিকারে দিয়ে শুরু করি। বিথিকা, বলেন তো চার্জ পরিবর্তন করে আহ কখন পরিবর্তন করা যায় চার্জ? আচ্ছা হলো, কিন্তু কখন, মানে কোন সময় পর্যন্ত করা যায় এটা বলেন, কোন সময় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়, কত ধারায়? আরিফ সাহেব বলেন দি, রায়ের আগ পর্যন্ত কত ধারায়? 227। তারে জিজ্ঞেস করি সে পারেন, আর একজন উত্তর দেয়। ঠিক আছে, 227 ধারায়। আর ইয়া বলেন, বাদন সাহেব বলেন দি, চার্জ পরিবর্তনের বিরুদ্ধে প্রতিকার কি, কে করবে রিভিশন? সংক্ষুব্ধ কে? বাদী হইতে পারে, আসামিও হতে পারে, যেই সংক্ষুব্ধ হোক না কেন তার প্রতিকার হচ্ছে কি, রিভিশন। বুঝতে পারছেন? আচ্ছা আমরা চলে আসি মানে ডাকাতির শাস্তিতে। ডাকাতির শাস্তি দেখেন 395 ধারা, ডাকাতির শাস্তি। ডাকাতির শাস্তি আন্ডারলাইন করেন, যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। তাহলে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে 394 ধারায় দস্যুতার আঘাত করলে যে সাজা, ডাকাতির সাজা 395-তে হুবহু একই। তো যদি পরীক্ষায় বলে যে, মানে যেহেতু আপনাদের নতুন নতুন প্রশ্ন আসবে, প্রশ্ন তো ধারা তো আর চেঞ্জ হয় নাই, কিন্তু প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসবে। তো যদি বলে যে ডাকাতির সর্বোচ্চ সাজা কত, যাবজ্জীবন কারাবাস। যদি বলে ডাকাতির সংগঠনের ফলে সর্বোচ্চ কারাবাস, কারাবাস যদি বলে কারাবাস, তাহলে সর্বোচ্চ কত, 10 বছর সশ্রম, নাকি? আচ্ছা 396 ধারা বিবিআই, 4টে 5টা 6টা যে কটা স্টার মন সাইড দেন, খুন সহ ডাকাতির শাস্তি, গ্র্যাচুইটি উইথ মার্ডার। এই 396-এর মধ্যে 302 আছে, এই 396-এর মধ্যে 34 আছে। ঠিক আছে, আপনি আমাদের এই 396 ধারা থেকে আমাদের লিখিত পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন এসেছে। তো 396 ধারার কাহিনী আসলে কি? 396 ধারা হলো যে ডাকাতি সংগঠন কালে যদি একজন ডাকাত হত্যা করে, তাহলে সবাই সমানভাবে দায়ী, তাতে অন্যান্য ডাকাতদের সম্মতি থাক বা না থাক, তাতে আপনি ডাকাতি সংগঠনকালে সম্পত্তি আনতে পারেন বা না পারেন। আমি একটু লিখিত পরীক্ষায় কয়েকবার প্রশ্ন আসছে, আমি একটু বলি শুনেন। ডাকাতি করতে গেছে, যে বাড়ি ডাকাতি করতে গেছে সেই বাড়ির ওই যে মুরব্বী, সে বলতেছে যে বাবা তোমরা ডাকাতি যা করার করো, কিন্তু কোনো মানে বাড়ির কোনো মানুষের গায়ে হাত দিও না। কিন্তু তারপরেও সে ধরেন গুলি করে একজনকে মেরে ফেলছে ডাকাত। ধরেন ওই হত্যাকাণ্ডে অন্যান্য ডাকাতদের কোনো সম্মতি ছিল না, বলেন তো অন্যান্য ডাকাতটা দায়ী হবে কিনা? দায়ী হবে স্যার। অবশ্যই দায়ী হবে। ঠিক আছে, আবার এইভাবে চিন্তা করেন যে যখন হত্যা করলো তখন কোনো সম্পত্তি টম্পত্তি কিছু নিতে পারে নাই, গ্রামবাসী টের পেয়ে গেছে, তারা দ্রুত আসতেছে, তারা পলাই গেছে, কোনো সম্পত্তি নিতে পারে নাই, তবুও সেটা কত, 396। 396। এবং যদি এরকম হয় আপনি বাসা থেকে পরিকল্পনা করে গেছেন যে আমরা ডাকাতি করবো, বাট শপথ করলাম কাউরে হত্যা
করব না, কিন্তু তারপরেও একজন তো একটা দলের মধ্যে দুই একজন বেহাইয়া থাকে, তো সে ধরেন হত্যা করে ফেলছে, তবুও সবাই এই জায়গা কি হবে, দায়ী হবে। এবং পরীক্ষা যদি প্রশ্ন আসে যে 5 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে ডাকাতি সংগঠনকালে যদি কোনো হত্যা করে, তাহলে চার্জ গঠন হবে কোন ধারায়? 34, 302 আর 396? না, 34ও লাগবে না, 302ও লাগবে না, লাগবে শুধু কত? 396। 396 এর মধ্যে সবকিছু আছে। বুঝতে পারছেন? 326 কতে নাই? মৃত্যুদণ্ড তো মনে হয় 326 কতেও আছে। 26 ক আর 96 মিল যদি খুঁজেন, দুইটার সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড, আর কোনো মিল নাই। একটা হলো সম্পত্তি সম্পর্কিত অপরাধ, আর একটা হলো মানব দেহ সম্পর্কিত অপরাধ। ওই জায়গা 26 কতে অ্যাসিড থাকে, আর এই জায়গা করতে এসে কি ডাকাতি। 26 ক করা যায়, একজনেও করা যায়, আর 396 করতে হলে কয়জন লাগবে? 5 জন। 26 কতে লাগে না, কিন্তু 396তে কি লাগবে? মারাতা লাগবে। আর পার্থক্য বললাম না, বলেন রুবেল বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছিল, স্যার এক গ্রামে ডাকাতি করতে ঢুকছে, তো ডাকাতি ওই গ্রামে করছে একবারই, করার পরে মাইক অ্যানাউন্স করছে, মাইক অ্যানাউন্স করার পরে দেখা যাচ্ছে ওই ডাকাত দল ভিন্ন গ্রামে চলে গেছে। তা ভিন্ন গ্রামে চলে গেলে ওই এলাকার সাধারণ লোকজনে তাদেরকে দাওয়া করছে, এবং ওই জায়গায় যদি ডাকাত দল যদি ডাকাত দলের যে সদস্যরা যদি একজনে কাউকে খুন করে, তাহলে কি স্যার ওই ডাকাতের সাথে কি এদেরকে আনা যাবে কিনা, বিচার করা যাবে কিনা? আপনার প্রশ্ন আমি টোটালি বুঝি স্যার না, প্রশ্নটা আরেকবার আমি একটু আবার বলেন। একটু ক্লিয়ার করি। আবার একটু বলেন, জি। স্যার দেখা যাচ্ছে যে ডাকাতি করছে এই মিয়াপাড়া যে হ্যাঁ, কোনো এক বাসায়, হ্যাঁ, এখানে মানে খুন করেনি, হ্যাঁ, দেখা যাচ্ছে এখান থেকে খুন করে চলে ডাকাতি করে চলে গেল। ইতিমধ্যে এই বাসার লোকজন দেখা যাচ্ছে যে হয়তো যে কোনো ভাবে অ্যানাউন্স করে বলে দিচ্ছে যে এলাকায় ডাকাত পড়ছে। তখন ওই ডাকাত দল পাশের দেখা যাচ্ছে যে আপনার থানাপাড়ায় গেল, থানাপাড়ায় যে দেখা যাচ্ছে ওই জায়গায় আপনার ঘেরাও করছে, তখন ঘেরাও করলে ওখান থেকে ওরা একজনের মারিতে চলে গেছে। তখন কি এই ঘটনাটার সাথে কি ওই ঘটনা জড়িত হবে কিনা? অবশ্যই হবে। আপনি সাক্ষ্য আইনের রেস গেস্টি নীতি পড়ছেন? জি স্যার। মনে আছে? সংগঠিত ব্যাপার নীতি। এখন আপনি ওই ঘটনা যখন মামলা হবে, তখন তো এই যে যে ব্যাপারগুলো আছে এগুলোও সাথে কি জড়িত হবে। এবং মামলাটার প্রাথমিকভাবে যদি শুধু ওই হত্যাকাণ্ড হয়, পরবর্তীতে এই এই জিনিসগুলোও ওখানে চলে আসবে যে তারা শুধু ওই জায়গায় ডাকাতি করে নাই, এই জায়গাও ডাকাতি করেছে। ধন্যবাদ স্যার। স্যার, স্যার অনেক সময় তো ডাকাতির সকল উপাদান বিদ্যমান আছে, ডাকাতি করেছে কিন্তু তার অনেক দর্শন করে স্যার, সেক্ষেত্রে দর্শনেরটার ক্ষেত্রে কি আলাদা ধারা আসবে না স্যার? দর্শনের সাথে আলাদা ধারা আসবে ভাই, ট্রেন মানে ডাকাতির ধারা প্লাস ধর্ষণের ধারা, নারী শিশুর 9 ধারা এবং সেই সাথে এই ধারা। আচ্ছা, আমরা 395, 396 পড়ছি, 97, 98 একটু পরে পড়ি, সরাসরি চলে আসি 399-তে। দেখেন, যারা প্রথম পড়বেন তাদের কাছে অনেক অসহ্য লাগবে। অসহ্য লাগবে মানে হলো যে কোন পাপে পড়লাম, এই জিনিস পড়তে আসছে, এই জন্যই আপনাদের বুঝাই বুঝাই করানো। ডাকাতি সংগঠনের উদ্যোগ 399, আপনি এইভাবে মনে রাখবেন, দস্যুতার উদ্যোগ আছে কততে? 393, আর ডাকাতির উদ্যোগ 399, দুইটাই বিজোড়। এবং এইভাবে মনে রাখেন যে দস্যুতার উদ্যোগ যদি 7 বছর হয়, তাহলে ডাকাতি আর একটু বড় অপরাধ, তাহলে 7 বছরের পরে আমাদের দণ্ডবিধির ধারা কত, মানে ইয়া কত, প্যাটার্ন কত? 10। আপনি দেখবেন দণ্ডবিধিতে শাস্তির একটা প্যাটার্ন আছে, 1 বছর আছে, 3 বছর আছে, 7 বছর আছে, 10 বছর আছে। 5 বছর যে নাই তা আমি বলি না, কিন্তু 5 বছর খুব কম আছে, 4 বছর খুব কম আছে, 2 বছর কয়েক জায়গায় আছে, কিন্তু মেইনলি যে প্যাটার্নটা এরা মেনে চলে সেটা হলো 1, 3, 7, 10, কোথাও কোথাও 14 আছে। আচ্ছা, আমরা চলে আসি 400 ধারা, 401 ধারা। এই দুইটা ধারা ফৌজদারি কার্যবিধি পড়ার সময় আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। 400 ধারা হলো ডাকাত দলের সদস্য, আর 401 কি চোর দলের সদস্য। দেখেন, ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি, পানিশমেন্ট ফর বিলঙ্গিং টু গ্যাং অফ ডাকাইতি, যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে। 401 ধারা দেখেন, চোরের দলভুক্ত হওয়ার সাজা। চোরের দল, ডাকাতের দলভুক্ত যদি 10 বছর হয়, তাহলে চোরের দলভুক্ত কত? 7 বছর। কত বছর? 7 বছর। বুঝতে পারছেন? আর 402 ধারাটা দেখেন যে
ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া। ডাকাতি এখন অনুষ্ঠান করেন নাই, কিন্তু এক জায়গায় কি হইতেন, জড়ো হয়েছেন, জড়ো হয়ে কেবল মিটিং টিটিং করতেছেন, সেক্ষেত্রে মামলা হবে কত ধারায়? 402 ধারায়। সশ্রম কারাবাস, যা কত বছর হতে পারে? 7 বছর হতে পারে, এবং অর্থদণ্ড। তাহলে আপনারা যারা উকিল হয়ে যারা অলরেডি কোর্টে যান বা যারা ফৌজদারি প্র্যাকটিস করেন, আপনি যখন মামলা লিখবেন অবশ্যই অবশ্যই এই অপরাধ সম্পর্কে আপনার কি ধারণা, সংজ্ঞা সম্পর্কে ভালো ধারণা যদি না থাকে, তাহলে আপনি কিন্তু ভালো মামলা লিখতে পারবেন না। তো এর জন্য পড়াটা খুবই জরুরি। একজন বলছে, অনলাইনে একজন প্রশ্ন করছে, স্যার 5 জন ব্যক্তি চুরি করতে গিয়ে আঘাতের ভয় দেখালে ডাকাতি হবে? আপনাদের কি মতামত, হবে কিনা বলেন? চুরি করতে গিয়ে যদি আঘাতের ভয় দেখায়, দস্যুতা হয়। আর দস্যুতা যদি 5 জনে করে, কি হয়? ডাকাতি হয়। আচ্ছা, তো তাহলে আমরা একটু ডাকাতির সাজা মিলাই দেখেন। ডাকাতির সংজ্ঞা 391, ডাকাতির শাস্তি 395, যাবজ্জীবন বা 10 বছর সশ্রম। খুনসহ ডাকাতি 393, আগের সাজা প্লাস যুক্ত হবে মৃত্যুদণ্ড। 97 98 আমরা করি নাই। 399 তে বলছি ডাকাতির উদ্যোগ, দস্যুতার উদ্যোগ যদি 93 হয়, ডাকাতির উদ্যোগ 399। দস্যুতার উদ্যোগের শাস্তি যদি 7 বছর সশ্রম হয়, ডাকাতির উদ্যোগের সাজা কত? 10 বছর সশ্রম। 400 দ্বারা ডাকাত দলের সদস্য হওয়ার দলভুক্ত সাজা আর কি, ডাকাত দলভুক্ত হওয়ার সাজা কত? 10 বছর। চোরের দলভুক্ত হওয়ার সাজা, সরি, ডাকাত দলভুক্ত যাবজ্জীবন বা 10 বছর, ভুল বলছি। আর চোরের দলভুক্ত সাজা 401 কত? 7 বছর। তার মানে আপনি ডাকাতি করলেও যে সাজা, ডাকাত দলভুক্ত হওয়ারও কি সেই সাজা। আর ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হইছেন, সাজা কত? 7 বছর। এখন আমাদের মাঝে বাদ আছে কত কত দ্বারা? 397 আর 398। যাদের আপনাদের কম মনে থাকে, তারা আপনারা যে ধারাগুলো মনে রাখবেন, 395, 396 আর 400, 401। যাদের কম মনে থাকে তাদের উদ্দেশ্যে 395, 396, 400 আর কত? 401। স্যার 399 আর 402 এর মধ্যে পার্থক্য কি? কিসের কিসের বললেন? 399 আর 402। আচ্ছা, ডাকাতি সংগঠনের উদ্যোগ নিছেন কিন্তু ডাকাতি করতে পারেন নাই, 399। আর কেবল এক জায়গায় মাঠে জড়ো হয়েছেন যে আমরা ডাকাতি করব, এটা হলো কত? 402। করব যাইয়া বাড়িতে গেছেন, দেখলেন যে বাড়ির ভিতরে কিছু নাই বা তালা টালা দেওয়া, ঢুকতেই পারেন নাই, ফেরত আসছেন, তাহলে কত? 399। আর আগে যে মাঠে যে মিটিংটা করলেন, এই যে আমরা বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য যে সমবেত হয়েছি, প্রতিদিন সমবেত হচ্ছি, 402। 402। আর ওই যে যাইয়া 5 মিনিট দেরি হয়েছে, 10 মিনিট দেরি হয়েছে, আপনারা ঢুকতে দিচ্ছে না, উদ্যোগ নিছিলেন কত? 399। বুঝছি স্যার, 399 হলো ঘটনাস্থলে পৌঁছে গেছে, আর 402 হলো যে যাওয়ার জন্য মিটিং করতেছে। ধন্যবাদ। আমরা দ্রুত 397, 98 ধারাটা পড়ে ফেলি। দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি। আপনি এখানে দস্যুতা বা ডাকাতি করেছেন কিসের চেষ্টা সহ? মৃত্যু বা গুরুতর আঘাত। এখানে সর্বনিম্ন 7 বছরের কারাবাস। এখানে হয় সর্বনিম্ন শব্দটা কাটেন, আর নাহলে নিচে হবে না, এটা কাটেন, যে কোনো একটা। সর্বনিম্ন কাটলে ভাষাটা হবে 7 বছর কারাবাসের নিচে হবে না, 7 বছর কারাবাসের নিচে হবে না। এখন এখানে একটু ব্যাখ্যা আছে। যদি বলেন যে তাহলে
মৃত্যু বা গুরুতর আঘাত সংঘটনের চেষ্টা সহ দস্যুতা ডাকাতি, সাজা তো 7 বছরের নিচে হবে না, তাহলে সর্বোচ্চ কি হবে? সর্বোচ্চ যে দস্যুতা বা ডাকাতির যে সাজা, সেই সাজা। এখন বলতে পারেন যে এই 7 বছর কি সশ্রম নাকি বিনাশ্রম? এটা যদিও এই জায়গায় কিছু লেখে নাই, বাট আপাত বিনাশ্রম বলেন না, যদিও এই জায়গায় কিছু লেখেন না, এই জায়গায় বিনাশ্রম হওয়ার সম্ভাবনা কম, এই জায়গায় সশ্রমই হবে। কেন হবে? আদালত নির্ধারণ করবে, কারণ দস্যুতা ডাকাতির কোন জায়গায় সাজা কি বিনাশ্রম দেখছেন? কোন জায়গায় কি যে কোনো বর্ণনার দেখছেন? দেখেন নাই। তাহলে এই 7 বছর কারাবাসটা যদি সর্বনিম্ন দেয়, কি হওয়ার সম্ভাবনা বেশি? সশ্রম। 398 দেখেন, মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতির উদ্যোগ 7 বছরের কম হবে না। তো লেস ইম্পর্টেন্ট 97 98 লেস ইম্পর্টেন্ট, আপনি জাস্ট বাকি যা যা পড়াইলাম এগুলো মনে রেখেন। আর 97 98 সাজা সর্বোচ্চটা বলে নাই, তবে সর্বনিম্নটা বলছে কত বছরের কম হবে না? 7 বছরের কম হবে না। আমরা জেনে রাখা ভালো সর্বশেষ পয়েন্টটা দেখি। 396 ধারা অনুযায়ী ডাকাত দলের কোন একজন সদস্য ডাকাতি সংগঠনের সময় খুন করলে উক্ত ডাকাত দলের সকল সদস্য খুনের জন্য দণ্ডিত হবে যদি তারা একত্রে ডাকাতি করে। এর চেয়েও বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমি আপনাদের এতক্ষণ ধরে দিছি। তো 396 গুরুত্বপূর্ণ। আচ্ছা, জেনে রাখা ভালো প্রথম পয়েন্টটাই যদিও বলছে যে 392 থেকে 402 ধারা পর্যন্ত 97 98 বাদে কারাবাস সর্বদা সশ্রম হবে, 97 98ও যে বিনাশ্রম হবে তা কিন্তু বলে নাই। বিগত বছরের প্রশ্ন এভাবেই আসতে পারে যে ডাকাতির সংখ্যা কত? 391। দস্যুতার সংখ্যা কত? 390। ডাকাতির শাস্তি কত? 395। আর খুন সহ ডাকাতি কত? 93। 4 নম্বর প্রশ্নটা দেখেন, অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুইটি অপরাধের উপাদান অভিন্ন? ডাকাতি ও কি দস্যুতা। এবং এখানে একটা দারুণ পার্থক্য আছে, এই পার্থক্যটা পড়লে আমরা এতক্ষণ ধরে যে 4টা অপরাধ সময় নিয়ে পড়লাম, যে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা আর ডাকাতি, এই জিনিসটা আমরা সময় নিয়ে পড়লাম এই কারণে, কারণ এই 4টা অপরাধ খুবই গুরুত্বপূর্ণ। লিখিত এখানে আপনি প্রিলিতে এখান থেকে 2-3 মার্ক পাবেন, আজকে যে আমরা পড়ছি এখান থেকে 2-3 মার্ক পাবেন। আর লিখিততে এখান থেকে প্রশ্ন আসে তো আসেই, প্রতিবারই আসে। তো ব্যাখ্যাটা দেখেন, দস্যুতা এবং ডাকাতির মধ্যে প্রধান পার্থক্য হলো সংখ্যাগত। যেমন 4 জন ব্যক্তি করিমের 1 লক্ষ টাকার ব্যাগ তার অনুমতি ছাড়া গ্রহণ করে, তাহলে তারা চুরি করেছে বলে গণ্য হবে। আবার 4 জন ব্যক্তি যদি করিমকে হুমকি দেয় 1 লক্ষ টাকা না দিলে তারা করিমের ছেলেকে ক্ষতি করবে, এবং করিম উক্ত 1 লক্ষ টাকা 4 জনকে দিয়ে দেয়, তখন 4 জন ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। দূরবর্তী ভয়। আবার উক্ত 4 জন ব্যক্তি করিমের নিকট থেকে 1 লক্ষ টাকা গ্রহণ করার সময় তাকে ইচ্ছা করে জখম করলে তখন ওই 4 জন ব্যক্তি দস্যুতার জন্য দায়ী হবে। কিন্তু দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে তারা কি ডাকাতি করেছে বলে গণ্য হবে। আশা করি বুঝতেন। তো 5 নম্বর প্রশ্নটা একটু দেখেন, যে ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ সাজা কি? মৃত্যুদণ্ড। কমপক্ষে কতজন ব্যক্তির অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয়? কতজন? 5 জন। সেলফ প্র্যাকটিসের 4 নম্বর প্রশ্নটা দেখেন, যখন 5 বা ততোধিক ব্যক্তি যুক্তভাবে ড্যাশ, তখন তারা প্রত্যেকে ডাকাতির জন্য দায়ী হবে। দস্যুতা করে, দস্যুতা করার চেষ্টা করে, দস্যুতা করার সহায়তা করে, সবগুলাই বিবিআই। শুধু দস্যুতা করলে না, দস্যুতার চেষ্টা করলে, দস্যুতা করার সহায়তা করলে, প্রচেষ্টা করলে, সবগুলাই। 11 নম্বর প্রশ্নটা দেখেন, চুরি করার সময় এ বি সি ডি এবং ই জেড কে খুন করে, চুরি করার সময় খুন করছে, কি হবে বলেন? খুন সহ ডাকাতি। 5 জন না? আর যা আছে ইনশাল্লাহ পারবেন।
তো দস্যুতা, ডাকাতি, আপনি তারপরে বলপূর্বক গ্রহণ এবং চুরি, এগুলা আমাদের সেলফ প্র্যাকটিসে যে প্রশ্নগুলো আছে, অন্য কিছু দেখা লাগবে না, এই প্রশ্নগুলো বাসায় গিয়ে ঠান্ডা মাথায় দেখবেন। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন। তো এখন আমরা পড়তে চাইছিলাম অনেক, বাট এখন সরাসরি পরীক্ষায় চলে যাব। এবং আগামীকাল বিকেলে পড়া আপনাদের, আগামীকাল বিকাল 4টায়, শুক্রবার বিকাল 4টায়। আচ্ছা, এখন শুনেন, কিছু কথা বলে রাখি। সেটা হলো যে আমি আপনাদের অনেক সময় আহ, মানে আপনারা আপনাদের পরীক্ষা নিয়ে যে চিন্তা করেন তার চেয়ে বেশি চিন্তা কিন্তু আমি করি। এটা আপনারা মানে অনুধাবন করতে পারেন কিনা এটা আপনাদের বিষয়। বিষয়টা হলো, আমি ধরেন গতকাল রাতের বেলা আমি এই জায়গায় ছিলাম, কোচিং এ ছিলাম, গতকাল বাসায় ছিলাম না, এই জায়গায় উপরে চলে আসছি ওই বাসায়। তো এখান থেকে আমি 2টায় গেছি আপনাদের প্রশ্ন প্রশ্ন কইরা। তো এগুলো আপনাদের যাদেরকে আমি বেশি কথা বলি, তা বেশি কথা বলা হলো আপনাদের জন্য আশীর্বাদ শুরু। কারণ আমি তো বিভিন্ন জায়গায় পড়ছি, বা আপনারাও পড়ছেন। বলেন তো, একজন স্যার কি, যার কাছে পড়ছেন, ওই স্যার কি সবার সাথে কি কথা বলে কিনা যে কোনো জায়গায়? উনি কথা বলার সময় যে কোনো একজনের মানে সময় কম, এটা একটা বিষয়। আর বিভিন্ন জায়গায় আমি যেটা অনুধাবন করছি সেটা হলো, যে সবচেয়ে ভালো পারে দেখা গেল তার সাথেই কথাটা বলতেছে, অথবা তারে ব্ল্যাকবোর্ডে তারে দিয়ে লেখাচ্ছে টেখাচ্ছে। কিন্তু যে বুঝে নাই বা পারে নাই, এই দায়বদ্ধতাটা খুব কম আছে যে আমি কি, ও কি বুঝছে কিনা। 1 ঘন্টা শেষ, আমি আমার মতো আলোচনা করে চলে গেলাম। তো এজন্য আপনাদের যদি কাউরে কোনো বেশি কথা বলে থাকি, এটা আপনাদের জন্য মনে করবেন এটা আছে আশীর্বাদ স্বরূপ। আর আমি তো আপনাদের বলছি যে বার কাউন্সিল পরীক্ষা আপনার যদি উকিল হতে হয় তাহলে 2টা জিনিস হতে হবে, এক হলো বেহাইয়া, আর এক হলো অসামাজিক। আপনি যদি বেহাইয়া না হইতে পারেন, অসামাজিক না হতে পারেন, উকিল হওয়া আপনার হবে না। তুই একটা ব্যতিক্রম আলাদা। বেহাইয়া হলো ওই বেশি কথা বলবো, পরীক্ষায় কম পাবেন, এটা আপনার কষ্ট পাওয়া যাবে না, ঠিক আছে? আর অসামাজিক হলো ওই বিয়ের দাওয়াত, এর দাওয়াত, সেই দাওয়াত, আপাতত পরীক্ষার আগ পর্যন্ত যা যা আছে, যেটা একেবারেই না করলেই নয়, সেই জিনিসটা করতে হবে। আর বাকি সবকিছু কি দিতে হবে? বাদ দিতে হবে। আচ্ছা, এখন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, শুনেন। এই আপনারা আমার যত আপনজনই হন, আমি একটা জিনিস করি, যে আমার ক্লাস রেগুলার করে না তারে কিন্তু আমি আমার ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে রাখি না, জানেন? ওই যে রাহিদ সাহেব, আগে একদিন রিমুভ করছি, উনি আবার বলছে, ভাই আমি তো ক্লাস করব, কালকে আবার উনারা রিমুভ করছি। এখন উনি যদি রাগ হয়ে থাকে যে উনি আমারে রিমুভ করলো কে, উনার ক্লাসে আমি আর যাবো না, আত্মসম্মান বাড়ে, তাহলে ক্ষতি কি উনার না আমার? উনি হয়তো বা উকিল হবে, কিন্তু আমি আবার বলতে পারি যে আমরা এই জায়গা যে পড়াশোনাটা আমরা করি, সেই পড়াশোনা অন্য জায়গাও পাবেন, কিন্তু এই ভালোবাসা কিন্তু পাবেন না। আচ্ছা, এই হলো কথা। এই জায়গায় এত কথা বলার মূল কারণ হচ্ছে যে আপনার রাগটা বাড়ায়েন উকিল হওয়ার পরে, অপমান বোধটা বাড়ায়েন উকিল হওয়ার পরে, কিন্তু উকিল হওয়ার আগে যদি অপমান বোধ বাড়ান, রাগ বাড়ান, তাহলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, আপাতত বেহাই হয়ে যান। বুঝতে পারছেন? জি। এই আপনাদের, এই থামেন, আমি শেষ কথা বলে ক্লাস করি। হোসেন কারি আসছেন। হোসেন কারি, আমাদের মিলন আর আব্দুল্লাহ, 3টা ছেলে নতুন একসাথে আসছে। তো ওনাদের রমজান মাসে আব্দুল্লাহ ছেলেটা আসে না, তো মিলনও 2-1 দিন আসে না। আমি জিজ্ঞেস করছি যে আপনারা আসেন না কেন, আপনারা কি পড়বেন নাকি পড়বেন না? তো উন্দা 2জন বলছে পড়বো। আর আব্দুল্লাহ পড়বে কি পড়বে না এই কথা কিন্তু আমার কাছে সরাসরি বলে নাই। তো ওনাদের কাছে খোঁজ নিছি, বলছে যে রমজান মাসের পরে আসবে। আমি গ্রুপ থেকে তারে রিমুভ করে দিছি, যে যখন রমজান মাসের পরে আসবে তারে আবার আমরা কি করে নিব, অ্যাড করে নিব। এই গ্রুপ থেকে রিমুভ করাতে তার মান সম্মানে বাঁচছে, যে উনি আমার গ্রুপ থেকে রিমুভ করলো, অপমান বোধ মানে অপমানিত হয়েছে, ওনাদের কাছ থেকে শুনলাম, এই কারণে সে আর পড়তে আসবে না। তা পড়তে যদি কেউ না আসে, আমার এত মানে ওনার নিয়ে কথা বলাটাও আমার সময় নষ্ট, কিন্তু তারপরেও বলতেছি যে এটা অবশ্যই মানে তার জন্য একটা ভুল সিদ্ধান্ত। উকিল সে হতেই পারে, কিন্তু এই অ্যাটিটিউড যদি আপনার থাকে
তাহলে ভবিষ্যতে কিন্তু ভালো কিছু হবে না। আপনার কোর্ট কাছারিতে দুইজন উকিল যখন মুভ করে একজনের সাথে আর একজনের হাতাহাতি পর্যন্ত হয়, একটু পরে আবার তারা আবার ওই টাইপের মামলায় একই সাথে। তো যাই হোক, আপনারা যারা আছি আপনাদের বেশি কথা বলবো, খারাপ কথা বলবো, কেউ কোনো মাইন্ড করবেন না। মাইন্ড করলেন তো তাইলে আর জীবনে সাইন করতে পারবেন না। ধন্যবাদ। আমরা সরাসরি পরীক্ষায় চলে যাব।